সুধী দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমাদের টেকনিক্যাল পারসন মিস্টার শহীদ ও সম্ভবত তিনি ফেসবুকের স্ট্রিম ইয়ার্ডের সাথে কানেক্টেড করার জন্য একটুখানি বাইরে আসছেন, হয়তোবা চলে আসবেন। একটু আমরা ওয়েট করি শহীদ আসা পর্যন্ত। হ্যাঁ, এখানে ফেসবুকে লাইভ দেখাচ্ছে। বাই দ্য ওয়ে, আজকে আমাদের যে আলোচনার বিষয় শহীদ তো বলবেই, তারপর আমি একটু বলি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা রিসার্চের পার্ট, যেটা কিনা মেথোডোলজি সেকশন নিয়ে আলোচনা করবো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর দ্য রিসার্চার্স, নিউবি রিসার্চার্স বেসিক্যালি। আর শুনে ভালো লাগবে আপনাদের। আমরা অলরেডি 14টা, আজকে মনে হয় 14 নাম্বার পর্ব। অর্থাৎ আমরা এর আগে 13টি লাইভ সেশন শেষ করেছি রিসার্চের সকল ইস্যুগুলা। অর্থাৎ আমরা একটা রিসার্চ, সায়েন্টিফিক রিসার্চ, একাডেমিক রিসার্চের টাইটেল থেকে শুরু করে কিভাবে একেবারে রিসার্চ ডিজাইন পর্যন্ত চলে আসছি। টাইটেল কিভাবে একটা রিসার্চের টাইটেলে অ্যাট্রাকটিভ করা যায়, সাথে অ্যাবস্ট্রাক্ট, keywords, introduction and many things. লিটারেচার রিভিউ 3টা-4টা পর্ব ছিল আমাদের। দেন রিসার্চ ফ্রেমওয়ার্ক, theoretical underpinnings, analytical framework, conceptual framework, research design, many things we have already discussed. Shohid, are you there? Can you hear me, my dear friend? জি স্যার। জি। Yeah. আসসালামু আলাইকুম। ফ্রাইডে রিসার্চ নাইট 0.2 এপিসোড 0.4 এ আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ। আমাদের আজকের এপিসোডের বিষয় হচ্ছে চুজিং দি রাইট রিসার্চ মেথোডোলজি, কোয়ান্টিটিভ, কোয়ালিটিভ অর মিক্সড। আমাদের আজকের পর্বের অতিথি হিসাবে আছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ সাইদুর রহমান পলাশ স্যার, ডিরেক্টর বিজনেস, অ্যাসোসিয়েট প্রফেসর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ডিরেক্টর সিটিআরপি অ্যান্ড প্রেসিডেন্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি। এবং হোস্ট হিসাবে আছি আমি শহীদুর রহমান সাকিব, জয়েন্ট আইটি অ্যান্ড ক্রিয়েটিভ সেক্রেটারি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি। মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রত্যেক সপ্তাহেই সাপ্তাহিক রিসার্চ প্রোগ্রাম অনুষ্ঠিত করছে, যা নতুন রিসার্চারদের জন্য একটি অবনবীয় সুযোগ এবং যারা নতুন রিসার্চার আছেন তাদের গাইডলাইনের মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির এই যাত্রাটা শুরু। সো এই জন্য আমরা মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি এর সকল আয়োজকদের আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবার শুরুতেই আমরা জানতে চাই আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ সাইদুর রহমান পলাশ স্যারের কাছ থেকে, স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ শহীদ, আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমি আশা করছি আপনিও ভালো আছেন এবং আমাদের ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির সকল মেম্বার তারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। জি স্যার, আলহামদুলিল্লাহ আমরা সবাই আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো স্যার আমরা কথা না বাড়াই আমরা আমাদের আজকের এপিসোডে চলে যাই। স্যার ফ্লোর আপনার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। শহীদ, আপনি আসার আগে আমি কথা বলছিলাম যে আমরা অলরেডি 13টা প্রোগ্রাম শেষ করেছি। সেখানে রিসার্চের টাইটেল থেকে শুরু করে আমরা রিসার্চ ডিজাইন পর্যন্ত আমাদের প্রত্যেকটা পর্বের ইউনিক ডিসকাশন ছিল। এবং সেই ধারাবাহিকতায় আজকে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ সেশন আসবে, সেটা হচ্ছে রিসার্চ মেথোডোলজি নিয়ে। গিভ মি এ ফিউ সেকেন্ডস, আমি একটুখানি শহীদ আমার স্লাইডটা যদি একটু অ্যাকসেপ্ট করেন তাহলে স্লাইড সাথে শো করে আমি আলোচনা করবো। হ্যাঁ, আমাকে তো শোনা যাচ্ছে তাই না শহীদ? জি স্যার, ক্লিয়ার স্যার। থ্যাংক ইউ সো মাচ। সো কথা না বাড়িয়েই শুরু করি। আমাদের শুধু দর্শক, আপনাদের যদি এই টপিক সম্পর্কে বা আজকের আলোচনা নিয়ে যদি কোনো মতামত থাকে, অবজারভেশন, কমেন্ট থাকে, অবশ্যই জানাবেন আমাদের। আজকে আমাদের যে রিসার্চের পার্ট সেটা হচ্ছে চুজিং দ্য রাইট রিসার্চ মেথোডোলজি, কোয়ালিটিভ, কোয়ান্টিটিভ অর মিক্সড। অর্থাৎ আমরা রিসার্চ ডিজাইন নিয়ে গত সপ্তাহে আলোচনা করেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে কোন মেথোডোলজি আমার রিসার্চের সাথে সবচেয়ে বেশি ফিট করে, এইটা আমরা অনেক সময় আমরা নিউবি রিসার্চার যারা তারা অনেক সময় ভুল করে থাকি। আমরা যখন স্টুডেন্টদেরকে যখন অ্যাসাইনমেন্ট বা প্রজেক্টের কাজগুলা বা থিসিসের কাজগুলা দিই, মাঝে মাঝে সেই বিষয়গুলা এনকাউন্টার করি। তা আমরা শুধু থিসিসের স্টুডেন্ট না, আমরা নিজেরাও এখন পর্যন্ত প্রতি মুহূর্তেই দেখা গেল যে যখন কিনা আমরা পেপার রিভিউ পাই তখন মেথোডোলজি সেকশনে একটু একটু রিভিউ থাকেই। তা আজকের আলোচনাটা প্রাণবন্ত, আশা করছি আপনাদের ইন্টারাকশন থাকবে। কোন মেথোডোলজি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।
কোয়ান্টিটিভ কোয়ালিটেটিভ মিক্স তিনটাই গুরুত্বপূর্ণ, কিন্তু আমার রিসার্চের সাথে কোনটা বেশি ফিট করে সেই নিয়ে আলোচনা করব। আলোচনার পরবর্তী একটু ইনফরমেটিভ, আমি বরাবরই বলি যে স্লাইডগুলো একটু ইনফরমেটিভ থাকে কেন, আমরা যখন লাইভে থাকি অথবা যখন এটা আমার রেকর্ড হয়ে থাকে তখন দিস স্লাইড উইল হেল্প ইউ টু draft your research paper and you can get the clear picture after reading all the things. That's why I collected the information from the different sources and try to input all the resources here, whether it will help in the near future. So we'll be starting from the methodology. What exactly the methodology is, আমরা ক্রেসওয়েল, আমরা যারা রিসার্চ করি ক্রেসওয়েলের মানে সবসময় আমাদের মেথোডোলজি সেকশনে ক্রেসওয়েলের সাইটেশনটা দরকার হয়ই হয়। তিনি বলেছেন যে মেথোডোলজি হলো ফিলোসফিক্যাল ফ্রেমওয়ার্ক এন্ড ফান্ডামেন্টাল অ্যাজাম্পশনস দ্যাট গাইড রিসার্চ। অর্থাৎ আমার রিসার্চের দর্শনটা কেমন হবে, আমি কি বিশ্বাস করি, আমার পৃথিবীতে কি চলছে এই মুহূর্তে সেটা আসলে কিভাবে টেস্ট করা যায়, এই যে টেস্ট করার যে ওয়ে, সেই ওয়েটা কিভাবে আমার রিসার্চে আমি বর্ণনা লিখে মানুষকে জানাবো যে দিস ইজ দ্য ওয়ে আই কন্ডাক্টেড মাই রিসার্চ, এবং এইটা ছিল আমার অ্যাজাম্পশন আর এইটা আমি রেজাল্টটা পাইছি। এই যে সম্পূর্ণ প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা মেথোডোলজি বলি, এবং এই মেথোডোলজি যখন আমার রিসার্চের কাজে ব্যবহার করা হয় তখন এটা রিসার্চ মেথোডোলজি বলি। সিম্পলি একটা ডেফিনিশন এখানে পাওয়া যাবে। A research methodology, একটু খেয়াল করবেন, a research methodology is a systematic framework. That means systematic লেখা যেহেতু আসছে অবশ্যই আপনাকে একটা সিস্টেম মেনটেন করতে হবে। যেমন ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, তারপরে মাস্টার্স। আমরা তো ফার্স্ট ইয়ার শেষ করে মাস্টার্সে যাইতে পারি না, ঠিক আমাদের এই রিসার্চ মেথোডোলজিতে একটা সিস্টেমেটিক ওয়ে ফলো করা লাগবে। and this systematic framework will help the researcher, আপনি যদি রিসার্চার হন তাহলে আপনাকে হেল্প করবে কিভাবে, দেখেন কন্ডাক্টস রিসার্চ স্টাডি, ওই রিসার্চ স্টাডিটা সহায়তা করবে কিভাবে, এভাবে যেভাবে ডেটা কালেকশন, অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন। অর্থাৎ আমার রিসার্চের জন্য কোন ডেটা সুইটেবল, কোন ডেটাগুলো আমার রিসার্চের প্রয়োজন আমার লাগবে, সেটা আমি কিভাবে কালেক্ট করব, এবং সেই ডেটা আমি যখন কালেক্ট করে আমার রিসার্চের কাজে আমি লাগাচ্ছি সেটা আমি কিভাবে অ্যানালাইসিস করব। অনেক ধরনের ডেটাই তো হইতে পারে, এবং আমি অ্যানালাইসিসও করে ফেললাম, অ্যানালাইসিস করার পরে আমার যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা আমি কিভাবে আবার ব্যাখ্যা করব, আমি কিভাবে ব্যাখ্যা করলাম, আমার রিসার্চের রেজাল্ট কেমন আসলো, এবং প্রিভিয়াস রিসার্চারদের রেজাল্ট কি আসছে, এইগুলা নিয়ে শেষে এসে আমরা আবার ডিসকাশনটা লিখি। সো এইটাই মোটামুটি রিসার্চ লার্নিং এর ক্ষেত্রে, মানে ডেপথ লার্নিং এর ক্ষেত্রে বা ক্রিটিক্যাল লার্নিং এর ক্ষেত্রে এইটাই দেখা গেল লাস্ট একটা স্টেজ। ডিসকাশন লেখা যায়, ওইখান থেকে অ্যানালাইসিস রেজাল্টের বের করা যায়, ফাইন্ডিংস বের করা যায়, বাট মেথোডোলজিটা আমাদের একটা পূর্ণাঙ্গ রিসার্চের, মানে আমার রিসার্চের কোয়েশ্চেন কি, অবজেক্টিভ কি, সেইটা ফুলফিল করা, আমি কতটুকু স্যাটিসফাইড, রিভিউয়াররা কতটুকু স্যাটিসফাইড, সবকিছু ডিপেন্ড করতেছে এই মেথোডোলজির উপরে। এই মেথোডোলজি সেকশনটা আমরা তাহলে ডিজাইন, রিসার্চ ফ্রেমওয়ার্ক, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, অ্যানালাইটিক্যাল ফ্রেমওয়ার্ক, এই সব কিছুর পরে আমরা রিসার্চ মেথোডোলজি নিয়ে আসতেছি। এবং দেয়ার আর সাম কম্পোনেন্টস দ্যাট উইল হেল্প ইউ, বেসিক্যালি দ্য নিউবি রিসার্চার, to make them understand what are the different components consist of a research, good research methodology. এবং আমরা যদি যেমন কোয়ালিটেটিভ রিসার্চ যখন আমরা করি তখন there is a tool or there is a website প্রিজমা, ওরা বলে দেয় এই স্টেপের পরে এই স্টেপ, এই স্টেপের পরে এই স্টেপ। অর্থাৎ আমরা যখন থিসিস করি স্টুডেন্টদের একটা গাইডলাইন দিয়ে দেয় যে এই গাইডলাইন ফলো করতে হবে। ঠিক আমরা যদি এই কম্পোনেন্ট গুলো আমাদের রিসার্চ মেথোডোলজিতে আছে কিনা, অথবা আমরা রিসার্চে ব্যবহার করছি কিনা, যদি ব্যবহার করি দেন ইউ ক্যান সে ইটস এ গুড রিসার্চ মেথোডোলজি, অর্থাৎ আপনি রিসার্চের ক্ষেত্রে। আর যদি না ব্যবহার করেন তাহলে হয়তো আপনাকে রিভিউয়ার আবার আপনাকে ব্যাক পাঠাইতে পারে যে না এটা একটু ঠিক করো। সো দিস আর দ্য 7 কম্পোনেন্টস ইউ মাস্ট নিড টু অ্যাড্রেস ইন ইউর রিসার্চ মেথোডোলজি সেকশন। এই যে শহীদ, আপনারা বিভিন্ন সময় পেপার লিখেন বা ইয়া করেন, দেখবেন আমি আজকে আমরা এই আলোচনা করব যখন এই যে কনফারেন্সে দেন পেপার উইদাউট হ্যাভিং এন্ড নোয়িং দ্য মেথোডোলজি প্রপারলি। হ্যাঁ, এই দেখেন আজকে আমরা যে আলোচনাগুলো এখানে করব অনেক ওয়ার্ড বা অনেক টার্ম আমরা জানি না এখন পর্যন্ত, এরকম একটা অবস্থা আসবে দেখবেন। যদি আমরা কম্পোনেন্ট গুলো একটু খেয়াল করি, 7টা কম্পোনেন্ট। 1 নাম্বার কম্পোনেন্ট রিসার্চ ফিলোসফি। এই ফিলোসফি দুই ধরনের, অন্টোলজি, ইপিস্টেমোলজি। আমি যখন রিসার্চ ডিজাইন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম এবং বলছিলাম যে এইগুলোর জন্য একটু পরে আলোচনা করব। আবার বলছি রিসার্চ অ্যাপ্রোচ, এই রিসার্চ অ্যাপ্রোচ, ফিলোসফি এবং রিসার্চ প্যারাডাইম, এই তিনটার জন্য হয়তোবা আমি নেক্সট উইকে আমার বড় ভাইকে দেখি যদি অ্যাভেলেবল থাকে,
ভাই অবশ্যই এত রাত পর্যন্ত থাকে না, দ্যাটস আ প্রবলেম। রিসার্চ ফিলোসফি এবং রিসার্চ অ্যাপ্রোচ, রিসার্চ ডিজাইন, তারপরে স্যাম্পলিং লজিক অ্যান্ড রেশনাল, ডেটা কালেকশন অ্যান্ড অ্যানালাইসিস স্ট্র্যাটেজি, ইথিক্যাল কনসিডারেশন, এন্ড নাম্বার 7 ইজ ভ্যালিডিটি, রিলায়েবিলিটি অ্যান্ড ট্রাস্টওয়ার্দিনেস। দেখেন আমরা আজকে যে আলোচনা করব, মূলত আজকে আলোচনা হচ্ছে আমাদের 3 নাম্বার পয়েন্টটা, রিসার্চ ডিজাইন। তাহলে ইউ মাইট আস্ক যে রেস্ট অফ দ্য পয়েন্টস অলরেডি আমরা টুকটাক আলোচনা করছি, কিন্তু এই প্রথম দুইটা আমরা কোনো টাচই করি না এখন পর্যন্ত। নেক্সট সেশনটা ইনশাআল্লাহ এই দুইটা পয়েন্টের উপরে আমাদের হবে। এন্ড ফাইনালি আমরা এই 7টা পয়েন্ট বা কম্পোনেন্ট মনে রেখে আমরা সামনের দিকে যাব, এবং 3 নাম্বার যে পয়েন্ট রিসার্চ ডিজাইন, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটিভ এন্ড মিক্সড, এই তিনটাই আজকে আলোচনার বিষয় আমাদের। তো এখনো রিসার্চ মেথোডোলজি শেষ হয় না আমাদের। মেথোডোলজি, এই দেখেন সবার শেষে লেখা আছে, মেথোডোলজি মানে হচ্ছে দ্য হোয়াই এন্ড হাউ অফ ইউর ইন্টার রিসার্চ ডিজাইন। কিভাবে আপনি ইন্টার রিসার্চ ডিজাইনটা করছেন, ওয়াই, কেন এইভাবে করছেন, দ্যাট ইজ দ্য বিগ প্রবলেম। আমরা যারা রিসার্চ করি তারা শুধু মেথোডোলজি লিখি, কিন্তু দেখেন স্যাম্পলিং আছে 7টা। ধরেন আমি নিলাম হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। ওয়াই আই হ্যাভ চুজেন ক্লাস্টার স্যাম্পলিং, ওয়াই নট আদার্স, ইউ নিড টু জাস্টিফাই দিস রিজন টু ইউর রিসার্চ পেপার, দ্যাটস দ্য ফ্যাক্ট। এইটা আমরা মেজর মিস্টেক করি, অর্থাৎ কেন আমরা নিছি এই সিস্টেমটা, এই মেথডটা, আমরা এটা জাস্টিফাই করি না। সো এই জন্য বলছে মেথোডোলজি উইল গিভ ইউ দ্য ডিরেকশন, ওয়াই, কেন এটা করতেছেন, এন্ড হাউ, কিভাবে এটা এই রিসার্চ পেপারটা লিখতেছেন আপনি। আর এই 7টা কম্পোনেন্ট আমরা মাথায় নিয়ে যাই। এখন রিসার্চারদের যারা আমরা কমন বা মানে ইয়াং রিসার্চার, তাদের একটা কমন কোয়েশ্চেন আছে, রিসার্চ মেথোডোলজি এবং রিসার্চ মেথড কি এক? না, এক না, দুইটাই আলাদা জিনিস। আলাদা জিনিস কি? দেখেন মেথড হচ্ছে যে স্পেসিফিক, এখানে লেখা আছে ডেফিনেশন, রিসার্চ মেথডস আর স্পেসিফিক টুলস, টেকনিক্স অর প্রসিডিউরস used to collect data and analyze data. That means আমি যদি সিম্পলি বলি, তাহলে এই যে 7টা স্টেপ আছে, অর্থাৎ 7টা কম্পোনেন্ট আছে আমাদের, এই প্রত্যেকটা 7টা কম্পোনেন্টে প্রত্যেকটা আলাদা আলাদা মেথড। ধরেন আমি রিসার্চ ফিলোসফির জায়গায় কোনটা নেব, অন্টোলজি নেব। অন্টোলজি আমার টাইটেল, আমার রিসার্চ কোয়েশ্চেন এগুলো বলে দেবে। সুতরাং রিসার্চ মেথড হচ্ছে নির্দিষ্ট টুল, টেকনিক্স অর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইটিক্যাল প্ল্যান, আর রিসার্চ মেথোডোলজি হচ্ছে ওই টুলগুলো, ওই মেথডগুলো কাজে লাগিয়ে আপনি পুরো রিসার্চ পেপারটা যে করলেন, সেইটার প্রসেসটা হচ্ছে রিসার্চ মেথোডোলজি। এখানে লেখা আছে যে রিসার্চ মেথডস আর স্পেসিফিক টুলস, টেকনিক্স অর প্রসিডিউরস টু কালেক্ট ডেটা এন্ড অ্যানালাইজ ডেটা। কিভাবে রিসার্চ মেথড গুলা হয় দেখেন, এক্সাম্পল হিসাবে আছে সার্ভে, কোয়েশ্চেনিয়ার, যেগুলোর মাধ্যমে আমরা রিসার্চ ডেটা কালেকশন করি। তারপরে ইন্টারভিউ, ডেটা কালেকশন, ফোকাস গ্রুপ ডিসকাশনস, এক্সপেরিমেন্ট এন্ড স্ট্যাটিস্টিক্যাল টেস্ট, রিগ্রেশন, অ্যানোভা, কোনটা নেব, স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং করব নাকি মিডিয়েটিং নেব, মডারেটিং নেব। আবার যদি কোয়ালিটেটিভ যাই তাহলে কন্টেন্ট অ্যানালাইসিস। সো সিম্পল ওয়ার্ডস, মেথডস হচ্ছে যে টুলটা আমি ব্যবহার করব আমার ডেটা কালেক্ট করার জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেন্টেন্সটা, এই দুইটা বোঝার জন্য এই গুরুত্বপূর্ণ সেন্টেন্সটা এখানে লেখা আছে, দ্য চয়েস অফ রিসার্চ মেথোডোলজি ডিটারমিনস the credibility, relevance and depth of the research. অর্থাৎ রিসার্চ মেথোডোলজি পুরো রিসার্চের ক্রেডিবিলিটি, রেলেভেন্স এবং ডেপথ এনশিওর করবে, ডিটারমাইন করবে, ফিক্স করবে। আর এই ক্রেডিবিলিটি, রেলেভেন্স এবং ডেপথ নির্ধারণ করার জন্য, এনশিওর করার জন্য আমার রিসার্চে কোন মেথড স্পেসিফিক্যালি ব্যবহার করা উচিত, দিস ইজ কল্ড রিসার্চ মেথডস। ধরেন আমার জন্য এখন ফোকাস গ্রুপ ডিসকাশন ইজ গুড, আমি ব্যবহার করব। আমার জন্য 5 লাইকার টাইপ পয়েন্ট স্কেল ব্যবহার করা দরকার, আমি সেটা ব্যবহার করব। সো ইউ ক্যান ফাইন্ড দ্য ক্লিয়ার ডিফারেন্স হিয়ার। এখানে লাল কালার যে কি বলে সেন্টেন্স গুলা, এইগুলো আমাদেরকে ক্লিয়ার ডিফাইন করবে রিসার্চ মেথোডোলজি এবং রিসার্চ মেথডস নিয়ে। দেখেন মিনিং, ফোকাস, রোল, দেখেন একটাই আলোচনা করব, বাকিটুকু আপনারা একটু দেখে আপনারা পরবর্তীতে হয়তো বা নিজেরা আপনারা দেখে নেবেন, পড়ে নেবেন ইনশাল্লাহ, আশা করি। মিনিং, রিসার্চ মেথোডোলজির মিনিং হচ্ছে ওভারঅল ফ্রেমওয়ার্ক এন্ড রেশনাল অফ দ্য স্টাডি, অর্থাৎ পুরো রিসার্চের ফ্রেমওয়ার্কটা এবং আমি এই রিসার্চটা কেন এইভাবে করতেছি, মানে আমার এইভাবে করার যৌক্তিকতাটা কি, সেটা হচ্ছে রিসার্চ মেথোডোলজি বলবে। আর রিসার্চ মেথড হচ্ছে স্পেসিফিক টুলস এন্ড টেকনিক্স ইউজড ইন দ্য স্টাডি, অর্থাৎ আমার এই রিসার্চের ক্ষেত্রে কোন স্পেসিফিক টুলটা আমি ব্যবহার করব, দিস ইজ কল্ড রিসার্চ মেথডস। এন্ড যদি আমি কোয়েশ্চেনে যাই ডিরেক্ট, তাহলে ফোকাস হচ্ছে why and how research is conducted, কিভাবে এবং কেন এই রিসার্চটা কন্ডাক্ট করতেছি, কোন পদ্ধতিতে
সেটা আমাকে বলে দেবে রিসার্চ মেথোডোলজি। অন দ্য আদার হ্যান্ড রিসার্চ মেথড আমাকে বলবে হোয়াট টুলস আর ইউজ ফর ডেটা কালেকশন অ্যান্ড অ্যানালাইসিস। বলছে যে কোন কোন ডেটা অ্যানালাইসিস এবং টুলস এর জন্য কোন কোন মেথড আমি ব্যবহার করতে পারি। আর ফাইনালি আমি যদি একটু রোলটা আলোচনা করি, দেখেন গাইডস দ্য এন্টায়ার রিসার্চ প্রসেস, অর্থাৎ পুরো রিসার্চ প্রসেসটা আমার কেমন হবে, এন্টায়ার রিসার্চ প্রসেস। অন দ্য আদার হ্যান্ড রিসার্চ মেথড হচ্ছে বলছে যে পারফর্ম স্পেসিফিক টাস্ক উইদিন দ্য প্রসেস, অর্থাৎ আমার এই রিসার্চ প্রসেসটার মধ্যে কোন স্পেসিফিক টাস্ক গুলা কোন সময় করা লাগবে সেগুলাকে সিলেক্ট করা হচ্ছে আমার রিসার্চ। শহীদ, আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে? মাই ডিয়ার ফ্রেন্ডস, একটু জানাবেন আমাকে। জি স্যার, আপনাকে ক্লিয়ার শোনা যায়। হ্যাঁ, কিন্তু আপনি মাঝে মাঝে দেখতেছি যে ফ্রিজ হয়ে যেতেছে নাকি, নো ওয়ারিস। সো দর্শক মণ্ডলী আমাকে শুনতে পারলেই মোটামুটি হবে, আলহামদুলিল্লাহ। বাই দ্য ওয়ে, তো এখন আমরা এই তিনটা মেথোডোলজি আমরা যদি আবার একটু রিসার্চ মেথোডোলজির কম্পোনেন্ট গুলো দেখি, রিসার্চ ফিলোসফি, রিসার্চ অ্যাপ্রোচ, রিসার্চ ডিজাইন, স্যাম্পলিং লজিক, ডেটা কালেকশন, ইথিক্যাল কনসিডারেশন, রিলায়েবিলিটি। আমরা প্রথম দুইটা কোনো টাচই করতেছি না আজকে আমাদের এই রিসার্চ ফিলোসফি এবং রিসার্চ অ্যাপ্রোচ এইটার জন্য অফকোর্স আমার একজন গেস্ট এনে তারপরে আমি যদি পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, ভেরি গুড। আর যদি না পারি তাহলে হয়তো বা ভাইয়াকে ইনভাইট করবো যে একটু বুঝাই দেওয়ার জন্য, অথবা সেই দিন হয়তো বা যদি প্রয়োজন হয় তাহলে আমরা প্রোগ্রামটা আরো আর্লি নিয়ে আসবো, 7টা 7:30 অথবা ঈশান নামাজের পরে। বাই দ্য ওয়ে, সো আজকের আলোচনার মূল বিষয়গুলোতে যাই, সেটা হচ্ছে যে আমরা কোন সময় কোন রিসার্চের মেথোডোলজিটা ব্যবহার করব, অর্থাৎ আমরা ব্যবহার করব এই যে রিসার্চ ডিজাইনটা কোয়ালিটেটিভ কোয়ান্টিটিভ মিক্সড। আমাদের রিসার্চের জন্য কোন সময় কোনটা আলোচনা করা দরকার, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। দেখেন, এইটা হচ্ছে নেম এমপ্লয়েজ, নামেই কিন্তু বলে দেয়। কোয়ান্টিটিভ মেথোডোলজি অর্থাৎ কোয়ান্টিফাইড করা, সংখ্যাত্মক বিশ্লেষণ করা। আমরা ছোটবেলা থেকে এগুলো আলোচনা করছি, যে সংখ্যা কোনগুলা, 1 2 1 থেকে 10 এইগুলা, হ্যাঁ, তারপরে পার্সেন্টেজে রেজাল্ট বের করা এইগুলা। এখন যদি ডেফিনেশনটা একেবারে ফর্মাল ডেফিনেশনটার দিকে যাই, এখানে লেখা আছে কোয়ান্টিটিভ রিসার্চ ডিলস উইথ নাম্বার, সংখ্যা। প্রথমেই সংখ্যার কথা বলছে, মেজারেবল ভেরিয়েবলস, অর্থাৎ কোন ভেরিয়েবল কেমন, যেমন মনে করেন ইসের কি বলে, এসির বাতাসের কারণে স্টুডেন্ট ক্লাস স্যাটিসফ্যাকশন বাড়ে, কোন কোন ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা কোনটা কোন সময় বাড়লে কোনটা কোন সময় কমে, এটা মেজার করা মাধ্যম হচ্ছে কোয়ান্টিটিভ রিসার্চ। এন্ড বলছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস টু টেস্ট দ্য হাইপোথিসিস বলতে আমি বললাম এই যে খেলা চলতেছে পাকিস্তান আর শ্রীলঙ্কার, আমি বললাম পাকিস্তান হারবে কেমনে, গত না পাকিস্তানের জেতার সম্ভাবনা আছে, পাকিস্তান জিতবে কেমনে, গত 2-3টা ম্যাচে পাকিস্তান জিতছে কিভাবে, ওই যে রেজাল্ট অ্যানালাইসিস করছি আমি, রেজাল্ট অ্যানালাইসিস করে বলতেছি আমি যে এই যে একটা হাইপোথিসিস ধরছিলাম জিতবে, আর এইটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস, আর নাল হাইপোথিসিস যদি না জিতে। হ্যাঁ, এই যে হাইপোথিসিস, এখন হাইপোথিসিস নিয়েও আমাদের আলোচনা হয় নাই, কারণ এগুলো পুরো ডিরেক্ট মেথোডোলজির ভেতরে আমরা যে আলোচনা করতে হবে আমাদের। যখন কিনা তাহলে বুঝলাম কি যে সংখ্যাত্মক বিশ্লেষণ, যখন কিনা ভেরিয়েবল মেজার করা যায় এবং টেস্ট যদি করা যায় হাইপোথিসিস স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে। এখন এটার কি ফিচারটা কি ফিচার গুলা দেখেন, কোন ফিচার গুলা যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে এটা কোয়ান্টিটিভ মেথোডোলজি। অবজেক্টিভ মেজারমেন্ট, অর্থাৎ কোনো কিছুকে আমরা মেজার করা, দেখেন 3.5 ইফ 3.5 ইজ ইউর স্ট্যান্ডার্ড, আর আপনি যদি পরের সেমিস্টারে 3.75 পান তাহলে আমরা বলতেছি ভালো রেজাল্ট করছেন। অবজেক্টিভ মেজারমেন্ট, অর্থাৎ ওই রেজাল্টের উপরে পাইছেন আপনি। এখন এই মেজারমেন্ট গুলা করে কি, দেখেন আমরা বেসিক্যালি যে লাইকাট স্কেল ব্যবহার করি, আমরা টেস্ট স্টেটমেন্ট ব্যবহার করি 1 থেকে 5 ডাটা, আপনি দিতেছেন 3, আরেকজন দিতেছে রেজাল্ট ইনপুট 4, আরেকজন দিতেছে 5, তার মতামত আমরা এখানে মেজার করতেছি। দিস ইজ কল্ড অবজেক্টিভ মেজারমেন্ট। যদি অবজেক্টিভ মেজারমেন্ট আমার ওই রিসার্চের টাইটেলের মধ্যে বুঝতে পারি যে মেজার করা লাগবে, তাহলে আমরা এটা করব। এন্ড স্ট্রাকচার ইনস্ট্রুমেন্টস, অর্থাৎ আপনি যে টাইটেল নিয়ে কাজ করতেছেন বা কাজ করবেন বা রিসার্চ নিয়ে কাজ করবেন, সেটার মধ্যে কোনো একটা স্ট্রাকচার মেজারমেন্ট আপনার লাগবে। মেজারমেন্ট বলতে আপনি ডেটা কালেকশন করার জন্য যে টুলস গুলো আমরা ব্যবহার করি, ওই টুলস ব্যবহার করে আপনি মেজার করতে পারবেন যে স্যাটিসফ্যাকশন বাড়ে না কমে। এই যে টুল, সেই টুলটাকে আমরা বলতেছি ইনস্ট্রুমেন্টস, স্ট্রাকচার ইনস্ট্রুমেন্ট। আপনি ইচ্ছা করলে সার্ভে ব্যবহার করতে পারেন, আপনি ইচ্ছা করলে কোয়েশ্চেনিয়ার ব্যবহার করতে পারেন, আপনি ইচ্ছা করলে এক্সপেরিমেন্ট ব্যবহার করতে পারেন, আপনি ইচ্ছা করলে অন্য কি আছে, অন্য কি, যেমন পাইথন ব্যবহার করতে পারেন, আপনি ইচ্ছা করলে মডেল দ্বারা করাইতে পারেন, ডিপ লার্নিং ব্যবহার করতে পারেন।
এন্ড দেন বলছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, আপনি যে মেজারমেন্ট যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছেন সেটা দিয়ে আপনি এখন অ্যানালাইসিস করতে স্ট্যাটিস্টিক্স লাগবে, টুলস লাগবে, যে কোন টুল দিয়ে কোন অ্যানালাইসিসটা বা কোন ওয়েবসাইট বা কোন অ্যাপ দিয়ে কোন ওয়েবসাইট দিয়ে কোন অ্যানালাইসিস গুলো করবেন বা কোন সফটওয়্যার দিয়ে। হ্যাঁ, যেমন আমরা বেসিক্যালি সোশ্যাল সায়েন্স রিসার্চার যারা, তারা এসপিএসএস, অ্যামোস, তারপর পিএলএস এগুলো ব্যবহার করি। তারপরে আপনারা যারা সিএসসি আছেন পাইথন ব্যবহার করেন, ডিপ লার্নিং ব্যবহার করেন, আরো ওই যে ম্যাক্স কিউডি, তারপরে আর স্ট্যাটা, বিবলিও শাইনি, বক্স ভিউয়ার, এনভিভো, মানে মেনি সফটওয়্যার এন্ড লার্জ স্যাম্পল সাইজ। যদি আমার রিসার্চের স্যাম্পল সাইজটা অনেক বড় হয় তাহলে আমি বুঝতে পারবো কোয়ান্টিটিভ আর ডিডাকটিভ রিজনিং। এই যে একটা টার্ম আসছে ডিডাকটিভ রিজনিং, আমরা কিন্তু এখনো ডিডাকটিভ রিজনিং জানি না। যেমন হচ্ছে বড় থেকে থিওরি থেকে যদি আমি কোনো অবজারভেশনে যাই, ধরেন আমি একটা এক্সাম্পল দিই, এটা বুঝতে পারবেন। দাঁড়ান, এই জায়গায় একটা লেখা ছিলাম যে যদি জেনারেল রুল থেকে জেনারেল রুল জাস্টিফাই করার জন্য যদি কোনো কিছু করেন, যেমন রক্তের রং লাল, ঠিক আছে, তাহলে কোন সময় রক্তের রং কালো হয়ে যাবে বা কি করলে রক্তের রং কালো হয়ে যাবে। দেখেন, রক্তের রং সব সময় লাল, এটা একটা জেনারেল রুল, কিন্তু কি করলে কালো হয়ে যাবে এটা যদি আমরা বের করতে যাই, দিস ইজ কল্ড ডিডাকটিভ রিজনিং। বুঝতে পারছেন? আর এটা বুঝতে হলে একটু সময় লাগবে। আমি এর পরের সেই লেকচারে ইনশাল্লাহ এই রিসার্চ প্যারাডাইম, অ্যাপ্রোচ, তারপরে ফিলোসফি গুলো নিয়ে আলোচনা করব। এখন বলছে কোয়ান্টিটিভ মেথোডোলজির জন্য কোন টুল গুলো আমরা ব্যবহার করি। এখানে কমন টুলস গুলো লেখা আছে: কোয়েশ্চেনিয়ার্স, টেস্ট, এক্সপেরিমেন্টস, নিউমেরিক্যাল ডেটাবেস। And if you see one of the example here regarding the quantitative methodology for using and writing that article, which is a study examining the relationship between employee motivation and productivity. So if you want to find the relationship between employee motivation and productivity, definitely you need to collect the data from the large number of employees. If I give and collect data from the only 5 or 6 employees or students, it will not be justified. So your title will indicate you either this research will go for quantitative research or qualitative research. So these are the features. If you read and find in your research paper, then definitely the research turns to the quantitative methodology. And Peter F. Drucker, who is the father of MBO, management scholar, ইনি একটা কথা বলছিলেন যে if you cannot measure it, you cannot manage it. অর্থাৎ যদি কোনো কিছু আপনি মেজার করতে না পারেন, পরিমাপ করতে না পারেন, তাহলে আপনি কখনো এটা ম্যানেজ করতে পারবেন না। যেমন আমার একটা রিসার্চের রেজাল্ট, 74% of women workers in Bangladesh, they are suffering always in the severe burnout. So 74% of the women, আমি এটা জেনে গেছি, মেজার করে ফেলছি। Now it's time to measure, to manage how is it possible to reduce the burnout and turn into the নরমাল বার্নআউট কিভাবে আনা যায়। সো এইটা হচ্ছে পিটার এফ ড্রাকারের কথা রিগার্ডিং দ্য কোয়ান্টিটিভ মেথোডোলজি। রিসার্চের প্রায় 90 ফিউ ডেজ ব্যাক, বিংশ শতাব্দীর আগে, বিফোর দ্য 20th সেঞ্চুরি, সেই সময় প্রায় 90% রিসার্চার্স এই কোয়ান্টিটিভ রিসার্চ এবং এইগুলা ব্যবহার করতে প্রেফার করতো। হ্যাঁ, এখন আস্তে আস্তে প্যারাডাইম চেঞ্জড, টার্নস টু কোয়ালিটেটিভ অ্যান্ড মিক্সড মেথড এজ ওয়েল। সো এই কোয়ান্টিটিভ রিসার্চ মেথোডোলজি কখন আমরা ব্যবহার করব? আমরা ব্যবহার করব বেসড অন দ্য নেচার অফ দ্য কোয়েশ্চেন। সো all the things are related to your question and research objectives. So if the nature of your question is measurement, I mean exploring the measurement, investigating the measurement and finding the relationship, and to find the cause effect of the relationship, and as well to generalize the result to the common society, common people. I mean to generalize the result to the society. Either this result, if you see 74% of the women workers in severe burnout এর মধ্যে পড়ে, এটা কিন্তু মানুষের কাছে জেনারেলাইজ হয়ে গেছে এখন। এই ধরনের জিনিস যদি আমরা করতে যাই তাহলে কোয়ান্টিটিভ রিসার্চ খুব গুরুত্বপূর্ণ। And if you think numerical evidences are needed for your research, and also numerical evidence will give the researchers and the audiences in good perception regarding your research, then আপনি numerical evidence ব্যবহার করবেন। কেমনে আমি বলি শুনেন, যে কোভিড একটি মরণঘাতী, আমি প্রায় এক্সাম্পলটা দিই, কোভিড একটি মরণঘাতী রোগ, 2% শিশু এখানে মারা গেছেন। এই যে 2%, আল্লাহ মাফ করুন, 2%, এই 2% হচ্ছে নিউমেরিক্যাল এভিডেন্স। এই নিউমেরিক্যাল এভিডেন্সের সিগনিফিকেন্স মাঝে মাঝে বেশি থাকে।
এন্ড দেন পপুলেশন বেসড ফাইন্ডিংস, যদি মনে করেন যে আপনার রিসার্চের ক্ষেত্রে এই যে যেমন সেলের পার্সেন্টেজ কত, মেয়ের পার্সেন্টেজ কত, অথবা ইসের কি বলে কোন লেভেলের এমপ্লয়িরা স্যাটিসফাইড, কোন লেভেলের এমপ্লয়িরা স্যাটিসফাইড না, ইট ইজ কল্ড পপুলেশন বেসড ফাইন্ডিংস। এই পপুলেশন বেসড ফাইন্ডিং যদি বের করতে চান, ডেফিনেটলি আপনার কোয়ান্টিটেটিভ রিসার্চে যেতে হবে। এন্ড দেন when theory testing is your goal, অর্থাৎ থিওরি টেস্টিং মিন্স আমরা থিওরি থেকে কি পাই, আমরা থিওরি থেকে পাই কিছু কনসেপ্টস, অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টস, you can say these are your variable you can use for your research and based on the concepts and previous empirical relationship, what you do, you fix two of your hypothesis। হ্যাঁ, তাহলে জেনারেট কোন জায়গা থেকে হইতেছে, থিওরি থেকে আমরা হাইপোথিসিস জেনারেট করতেছি। এখন বলছে যে এই আমাদের হাইপোথিসিস টেস্ট করা, আইদার আমাদের হাইপোথিসিস অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড, এইটা টেস্ট করার জন্য আমাদের কোয়ান্টিটেটিভ রিসার্চ দরকার হয়। আর স্ট্রেংথ, কোয়ান্টিটেটিভ রিসার্চের স্ট্রেংথ কি জিনিস? স্ট্রেংথ হচ্ছে অবজেক্টিভ রেজাল্টস, অর্থাৎ আমরা পিওর রেজাল্টটা পাই, স্ট্যাটিস্টিক্যাল ভ্যালিডেশন, অর্থাৎ ওই যে 51% ভোটার যদি যারে দিবে সেই তো ভোটে জিতে যাবে। দেখেন কত বড় একটা জাস্টিফিকেশন, 51% ভোটার যারা দিবে। এখন 51% না হলে অন্য মানুষ অন্য জায়গা থেকে ভোট চাইতে হবে, অন্য জায়গা থেকে অ্যালাইন করা লাগবে। এন্ড লার্জ স্যাম্পল জেনারেলাইজেবিলিটি বলতে যে ওই যে বললাম 90% people they want peer public proportionate representation। সো এই দেখেন, এইটা আমি যখন অ্যানালাইসিস করে পাইলাম তখন আমি এটা বলতে পারতেছি যে 90% people they want peer system। and limitations, এই সিস্টেমের কি লিমিটেশনস আছে? অফ কোর্স এই সিস্টেমের 2-3টা রিলেশন ডেফিনেশন আছে, সরি লিমিটেশনস আছে। এই কি ব্যাপার, you are sending message to the group। Okay, by the way, limitations হচ্ছে lack of depth of understanding, অর্থাৎ আপনি যদি মাঝে মাঝে হয় কি দেখবেন, আমরা একটা কথা বলি মিথ্যা 4 ধরনের হয়, তার মধ্যে একটা মিথ্যা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এখন আপনার হাইট যদি 5 ফিট থাকে আর একজনের হাইট যদি 10 ফিট, সরি 20 জনের হাইট, মানে অন অ্যান এভারেজ মানুষের হাইট হচ্ছে 5 ফিট আর একজনের হাইট হচ্ছে 9 ফিট, দেখবেন সেই 9 ফিটের মানুষ আসতে 5 ফিটে নাই, 5 ফিট 8 ইঞ্চিতে নাইমে আসবে যদি 100 জন মানুষ হয়। তো দিস ইজ কল্ড, মানে আপনি মাঝে মাঝে ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং ভেতরে যেতে পারবেন না, মাঝে মাঝে ভুল করে ফেলবেন এবং মিস কন্টেক্সচুয়াল আর ইমোশনাল অ্যাসপেক্টস। অর্থাৎ দেখেন আপনি বলছেন যে আপনি ধরেন একটা আপনার রিসার্চের ক্ষেত্রে 5 লাইকার টাইপ স্কেল ব্যবহার করছেন, হ্যাঁ, এখন ওইখানে মাত্রা দেওয়া আছে স্ট্রংলি এগ্রি, স্ট্রংলি ডিসএগ্রি, কিন্তু আমি দেখুন মিটিং এ বলতেছিলাম ওইদিন যে আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কথা বলতেছি। এখন এই অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন আমি রিসার্চের কোয়ালিটি রিসার্চের ক্ষেত্রে লিখতে পারবো, আর আমি যদি কোয়ান্টিটিভ রিসার্চের ক্ষেত্রে যাই তাহলে স্ট্রংলি ডিসএগ্রিতে দেওয়া লাগবে অথবা স্ট্রংলি এগ্রিতে দেওয়া লাগবে। তো মাঝে মাঝে পিওর রিসার্চাররা এবং বিভিন্ন ওয়ার্ল্ড টপ ক্লাস রিসার্চাররা এইভাবে বলে যে কোয়ালিটেটিভ রিসার্চ ইজ দ্য বিউটি অফ আর্ট এন্ড বিউটি অফ দ্য রিসার্চ, অর্থাৎ এইটাকে যেমন খুশি তেমন সাজানোর মতো করা যায়। দেখেন এর পরের পার্ট আছে আমাদের কোয়ালিটেটিভ রিসার্চ। এই যে 20 শতাব্দীর পর মানুষজন বা রিসার্চাররা দেখতেছে কোয়ালিটেটিভ রিসার্চের গুরুত্ব বেড়ে গেছে। অফকোর্স বেড়ে যাবে, কারণ কি what you are seeing that might not happen, আসলে রিয়েল কারণ এইটা না। ওই যে আমরা বলি না যে দেখেন কাদার মধ্যে আমরা কাদাই দেখি, আর যারা আর্টিস্ট তারা কাদার মধ্যে শিল্প খোঁজে। সো কোয়ালিটেটিভ রিসার্চ হচ্ছে এরকম শিল্প খোঁজার মতো একটা বিষয়, বুঝতে পারছেন কিভাবে আপনি এটা সাজাইতেছেন। দেখেন এখানে কি লিখছে, আমরা যদি একটু ডেফিনিশনে যাই, কোয়ালিটেটিভ রিসার্চ এক্সপ্লোরস মিনিংস, এক্সপেরিয়েন্সেস, সোশ্যাল ফেনোমেনা ইন ডেপথ থ্রু নন নিউমেরিক্যাল ডাটা। অর্থাৎ এইটুকু তো ক্লিয়ার বোঝা যাইতেছে যে কি বলে কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে নিউমেরিক্যালের কোনো ভ্যালু নাই, অর্থাৎ এই রিসার্চে খুব একটা সংখ্যাত্মক বিশ্লেষণ থাকে না, খুব একটা কি নাই, এরকম একটা অবস্থা। শুধু বিশ্লেষণ থাকে এরকম মাঝে মাঝে যে আপনি কোথা থেকে কোন জায়গা থেকে কয়টা পেপার আনছেন, বুঝতে পারছেন, এই সংখ্যাটা থাকতে পারে। অথবা বিবলিওমেট্রিক অ্যানালাইসিস যদি আপনি করেন তাহলে দেখা যাইতেছে যে মনে করেন সেইখানে আপনি কোন সালের কোন জায়গাতে পেপার আনছেন সেইগুলো আপনি পেয়ে যাবেন। তো এখন বলছে কোয়ালিটেটিভ রিসার্চ যদি কোনো এক্সপেরিয়েন্স
এক্সপ্লোর করতে যাই আমরা যদি সোশ্যাল ফেনোমেননা খুঁজে বের করতে চাই এবং সেটা সংখ্যাত্মক বিশ্লেষণ না হয়ে আমাদের রিয়েল অবজারভেশন গুলা যদি লিখতে যাই তাহলে আমরা কোয়ালিটেটিভ রিসার্চ ব্যবহার করি। যেমন কিনা এখানে লেখা আছে কি ফিচার্স সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আপনাকে আমি যদি জিজ্ঞাসা করি যে ক্লাসে মনোযোগ না থাকার একটা কারণ বলেন তো, দেখেন আপনি বলবেন একটা আর আমি বলবো আরেকটা। হ্যাঁ, আপনি একটা বলবেন আমি একটা বলবো, তাহলে এইটা হচ্ছে সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন। অর্থাৎ যখন ব্যক্তিভেদে আপনি জিজ্ঞাসা করবেন তখন এই ব্যক্তিটা, আর যদি কোয়ান্টিটিভ হইতো তাহলে স্ট্রংলি এগ্রি স্ট্রংলি ডিসএগ্রির মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকা। এই জন্য কোয়ালিটেটিভ রিসার্চ সবসময় সাবজেক্টিভ ইন্টারপ্রিট করে, অর্থাৎ নির্দিষ্ট একটা রিসার্চ ইন্টারেস্ট রিসার্চকে ইন্ডিকেট করে, ওইটার ব্যাখ্যা করে। এন্ড দেন ওপেন এন্ডেড কোয়েশ্চেন, অর্থাৎ এই ধরনের রিসার্চের কোনো ওই যে ডাইকোটোমাস অর্থাৎ ইয়েস নো এই দুইটা আনসার অথবা লাইকের টাইপ স্কেল অথবা সার্ভের মতো কনফাইন্ড কোনো স্কেল থাকে না। এখানে ওপেন এন্ডেড কোয়েশ্চেন, অর্থাৎ আপনি যখন শুরু করবেন এবং যখন শেষ করবেন ততক্ষণ পর্যন্ত আপনি বলতে পারবেন কথা, আনসার দিতে পারবেন। হ্যাঁ, এই ধরনের কোয়েশ্চেন গুলো থাকে। স্মল এন্ড পারপাসিভ স্যাম্পলস, কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে স্মলার নাম্বার অফ স্যাম্পল ব্যবহার করা হয়। ধরা এরকম যে পার কোয়ান্টিটিভ রিসার্চের ক্ষেত্রে মানে কোয়ালিটেটিভ রিসার্চের পার এমপ্লয়ি পার নাম্বার অফ রেসপন্ডেন্ট অ্যাজ ইকুয়াল টু কোয়ান্টিটিভের 5 জন রেসপন্ডেন্ট। আমি যদি বলি আবার, যদি ধরেন আপনি কোয়ালিটেটিভের আপনি একজন স্যাম্পল নিছেন মানে ইনডেপথ ইন্টারভিউর জন্য, অথবা মনে করেন স্টোরি টেলিং অথবা ন্যারেটিভের জন্য, অথবা মনে করেন গ্রাউন্ডেড জন্য, হ্যাঁ, অথবা কেস হিসেবে নিছেন আপনি, তখন ওর ওই কোয়ালিটেটিভ রিসার্চের একজন স্যাম্পল অ্যাজ ইকুয়াল টু কোয়ান্টিটিভ রিসার্চের 5 জন বা 10 জন স্যাম্পল পর্যন্ত হয়। হ্যাঁ, এটা ভ্যারি করে। আমি সিম্পলি বোঝানোর জন্য বললাম যে এখানে স্যাম্পল সাইজ অনেক ছোট থাকে, উদ্দেশ্য প্রণোদিত থাকে এবং স্যাম্পল সাইজ গুলো হচ্ছে ভ্যালু মানে বেশি হোল্ড করে। এখন দেখেন ইনডাকটিভ, এবং আরো একটা জিনিস ওইটা এখানে স্যাচুরেশনের বিষয় থাকে। স্যাচুরেশনের বিষয় বলতে হচ্ছে যখন আপনি একটা ইস্যু নিয়ে যখন কথা বলবেন তখন দেখবেন 5 জন বা 7 জনের পরে নতুন কোনো তথ্য আর বের হয় না। এই নতুন তথ্য না বেরোনো পর্যন্ত আপনি স্যাম্পল নিবেন আর কি। হ্যাঁ, 10 থেকে 15 পর্যন্ত ওকে। এন্ড বলছি ইন্ডাকটিভ রিজনিং, এই যে এখানে আবার ইন্ডাকটিভ, আমরা কোয়ান্টিটিভ যখন বলছিলাম তখন বলছিলাম ডিডাকটিভ রিজনিং, আর ওইখানে যখন ইন্ডাকটিভ রিজনিং আসে তাহলে বুঝতে হবে কি ইন্ডাকটিভ রিজনিং হচ্ছে আমার নর্মাল জেনারেল অবজারভেশন থেকে আস্তে আস্তে একটা থিওরি ডেভেলপ করা। যেমন আমি একটা এক্সাম্পল দিই যে প্রত্যেক দিন বিকালবেলা আকাশ মেঘ হয়, তারপরে আকাশ কালো হয়ে যায়, তারপরে একই সময়ে বৃষ্টি হইতেছে, সবার হাতে ছাতা থাকতেছে, তাইলে আমি একটা থিওরি ডেভেলপ করতে যে এই সময়ে এই ঋতুই হচ্ছে কি বলে এই ঋতুই হচ্ছে আপনার বর্ষা ঋতু। আমি এটা থিওরি জেনারেট করলাম। এইটাকে বলা হচ্ছে ইন্ডাকটিভ রিজনিং। এবং বলছি ইন্ডাকটিভ রিজনিং নিয়ে আমরা আলোচনা করব পরে। এন্ড কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, ফাইনালি বলছে কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ যে কোনো একটা নির্দিষ্ট বিষয় এবং ইস্যু নিয়ে তারা কথাবার্তা বলে। হ্যাঁ, কি বলে কোয়ালিটিভ রিসার্চ একটা নির্দিষ্ট কনটেক্সটের বাইরে খুব একটা বের হয় না, ওই কনটেক্সটের A to Z এবং ওই কনটেক্সটের মানে ইন ডেপথ কি বলে রেজাল্টটা বের করে। কমন টুল, কোন টুল ব্যবহার করে কোয়ালিটেটিভ রিসার্চ মেথোডোলজি সম্পন্ন করা যায়? ইন্টারভিউ, ফোকাস গ্রুপ, কেস স্টাডি, এথনোগ্রাফি, আর বলছে কন্টেন্ট অ্যানালাইসিস। তাহলে ইন্টারভিউর মাধ্যমে আপনি এই কোয়ালিটেটিভ মেথোডোলজি ডেটা কালেকশন করতে পারবেন, ফোকাস গ্রুপের মধ্যে পারবেন, কেস স্টাডি করতে পারবেন, আপনি এথনোগ্রাফি রুট লেভেলে যাইতে পারবেন, এবং বলছে একটা নির্দিষ্ট জাতি গোত্র বর্ণতে যাইতে পারবেন। কন্টেন্ট অ্যানালাইসিস অর্থাৎ মনে করেন আমি জব স্যাটিসফ্যাকশনের কোন ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টর গুলা বা সেই কন্টেন্ট গুলা নিয়ে অ্যানালাইসিস করব। এন্ড এক্সাম্পল দেখেন, এক্সাম্পল লিখছে এক্সপ্লোরিং হাউ টিচার্স এক্সপেরিয়েন্স বার্নআউট ইন আরবান স্কুল। দেখেন একটু খেয়াল করেন, এক্সপ্লোরিং হাউ টিচার্স এক্সপেরিয়েন্স বার্নআউট ইন আরবান স্কুল, মানে আমি ক্যাম্পাসে যাইতেছি, আমার ক্যাম্পাসে যাওয়ার ফিলোসফি হচ্ছে এরকম যে আমি যদি আমার দিনে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা একটা প্রতিষ্ঠানে থাকি, সেই 8 ঘন্টা যদি ইফ আই নট বি হ্যাপি, রেস্ট অফ দা 16 ঘন্টা আমি কিভাবে কাজ করব? কিন্তু আমার ফিলোসফি এইটা, সবার ফিলোসফি আবার এটা হইতে নাও পারে। হ্যাঁ, এখন এইটা যদি বের করতে যান তাহলে আপনি কোয়ালিটি রিসার্চ করতে হবে। বুঝতে পারছেন? কেউ খুশি হবে, কেউ খুশি হবে না, কেউ এইটাতে ভালো লাগবে, কারো ভালো লাগবে না। এই হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ, এগুলো এক্সপ্লোর করা। এন্ড দেখেন এই যে ডেনজিন এন্ড লিংকন তারা তাদের রিসার্চ পেপারে কি বলছিল,
কোয়ালিটেটিভ রিসার্চ ইজ অ্যান আর্ট অফ লিসেনিং টু পিপলস স্টোরিজ সায়েন্টিফিক্যালি। দেখেন কত সুন্দর একটা কথা বলছে। অর্থাৎ কোয়ালিটেটিভ রিসার্চ কি বলছে যে আপনার এটা একটা আর্ট, মানুষের কাছ থেকে তাদের গল্প শোনার একটা আর্ট, এবং সেটা সাইন্টিফিক্যালি এই গল্পটা শুনবো আমি কিভাবে সাইন্টিফিক্যালি। অর্থাৎ আপনি বলবেন সেটা আমি হয় লিখে নিয়ে আসবো অথবা রেকর্ড করে নিয়ে আসবো, আপনার কাছ থেকে আবার মতামত নেব। সো মেনি থিংস ইথিক্যাল কনসিডারেশনের বিষয় থাকে, সেটা আবার কোড করে আমার রিসার্চের বসাইতে হয়। সো দিজ আর দ্য থিংস। এন্ড দেন দেখেন কোয়ালিটেটিভ রিসার্চ মেথোডলজি কোন সময় ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। when to use কখন ব্যবহার করা হয় নেচার অফ রিসার্চ কোয়েশ্চেন, অর্থাৎ আপনার রিসার্চ কোয়েশ্চেন কোন ধরনের হবে সেটা আগে বের করতে হবে। হাউ, যদি আপনার রিসার্চ কোয়েশ্চেন কিভাবে এইটা এই ধরনের রিসার্চ কোয়েশ্চেন থাকে আপনার বলছে কোনো কিছু এক্সপ্লোর করার জন্য, যদি রিসার্চ কোয়েশ্চেনের ওপেন এন্ডেড আনসার হয়, এবং ইফ এ রিসার্চ কোয়েশ্চেন ফলো এ প্রসেস, এই ধরনের রিসার্চ যদি আপনার কোয়েশ্চেনের নেচার যদি এরকম হয়, তাহলে আপনি রিসার্চ মেথোডোলজি ব্যবহার করবেন কোয়ালিটেটিভ রিসার্চ মেথোডোলজি। এন্ড বলছে যদি কোনো ইমোশন, ফিলিং, এক্সপেরিয়েন্স, তারপরে থট, অবজারভেশন যদি খুঁজে বের করতে হয়, ডেফিনেটলি এই রিসার্চ মেথোডোলজি ব্যবহার করবেন কোয়ালিটি। এন্ড বলছে লিটল রিসার্চ এক্সিস্টিং, এই রিসার্চ লিটল এক্সিস্টিং রিসার্চ, অর্থাৎ আপনি এমন একটা টপিকের উপর কাজ করতেছিলেন। আই ক্যান আস্ক ইউ, যখন আমরা এমপিআর নিয়ে মিক্সড পিআর নিয়ে কাজ করছিলাম, শহীদ আপনি কয়টা রেফারেন্স পাইছিলেন মনে আছে মাত্র? স্যার প্রবাবলি 60 প্লাস ছিল। না, আপনি রিসার্চ মেথোডোলজির জন্য 49টা পাওয়া যায় নাই স্যার রিসার্চ। 49টা আপনি 49টা, এবং পরে 11টা ছিল, না সরি 31টা ছিল পেপারের মতো, আর বাকি সবগুলো ছিল লিঙ্ক, তারপরে পত্রিকার এগুলা নানান জিনিস। বেশিরভাগ ক্ষেত্রে পাবলিশ পেপারটা ছিল না। তো সেই ক্ষেত্রে যখন কিনা কম সংখ্যক পেপার পাওয়া যায়, যেখানে রিসার্চের নাই কি বলে বেশি রিসার্চ করা হয় নাই, সেই ধরনের রিসার্চ পেপারের ক্ষেত্রে আপনি সেই ধরনের টপিকের ক্ষেত্রে আপনি অবশ্যই করবেন কি বলে কোয়ালিটিভ মেথোডোলজি ব্যবহার করবেন। লিটল কি বলে লেস ডিসকাসড ইস্যু, অর্থাৎ এখন পর্যন্ত পাবলিশ পেপার আসে নাই খুব একটা ভালো এরকম। আর এই কোয়ালিটেটিভ মেথোডোলজির কি বলে স্ট্রেংথ কোনগুলা? স্ট্রেংথ হচ্ছে প্রোভাইড ইন ডেপথ আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ আপনি একেবারে ভেতর পর্যন্ত জানতে পারবেন কেন, কি কারণে, কখন, কোন সময়, কার দ্বারা এই রিসার্চ হয়েছিল, তারপরে রিসার্চে ইথিক্যাল কনসিডারেশন সবকিছু হলিস্টিক পার্সপেক্টিভ, অর্থাৎ যখন কোনো বিষয় নতুন আসে এবং ইউনিক হয়। এন্ড বলছে ফ্লেক্সিবিলিটি, যে কোনো মেথড, যে কোনো ওয়েতে আপনি লিখতে পারবেন, আপনার মতো আপনি ডিজাইন করবেন, আপনার মতো আপনি ড্রাফট করবেন। নিউ ইনফরমেশন, কোনো নতুন ইনফরমেশন যদি থাকে। আর লিমিটেশন কি? লিমিটেশন হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ দিয়ে রেজাল্ট খুব একটা বেশি জেনারেলাইজ করা যায় না, মানুষকে সাধারণভাবে বোঝানো যায় না। কোয়ালিটেটিভ রিসার্চ আগে পড়তে হয়, পড়ার পরে এটার ভেতরের মানে ইন এ সেন্স কোয়ান্টিটিভ রিসার্চ স্টাডি করা, পড়া মজা, কিন্তু মানে কি বলে পড়া সহজ, আর কোয়ালিটিভ রিসার্চ পড়া মজা। বুঝতে পারছেন? এই যে ডিফিকাল্ট জেনারেলাইজিং কমন বিষয়টা, যেমন বললাম 74% উইমেন বার্ন আউটের মধ্যে ভুগতেছে, একবারে রেজাল্ট জানাই দিছি, কিন্তু কোয়ালিটিভ রিসার্চ এরকম জানা যাবে না। কোয়ালিটিভ রিসার্চ আপনি বলতে হবে এই যে 74% উইমেন বার্ন আউটের মধ্যে ভুগতেছে, তাদের কোন কোন কারণে তারা বার্ন আউট হয়েছে, কি সমস্যা ছিল, কেন সমস্যা ছিল, কার দ্বারা সমস্যা হয়েছিল, কোন রেকমেন্ডেশন লাগবে, কোন ধরনের সাপোর্ট তাদের লাগবে এই বার্ন আউট কমানোর জন্য। এই ধরনের রিসার্চ গুলোর ক্ষেত্রে আপনি কোয়ালিটেটিভ বলছে। পটেনশিয়াল ফর রিসার্চ আর বায়াস, অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনি বায়াস হয়ে যাওয়ার সম্ভাবনা, সরি আপনি যদি কোয়ান্টিটিভ রিসার্চ করেন তাহলে আপনার ইজিলি একটা রেজাল্ট আপনি পাইতেছেন, কিন্তু কোয়ালিটেটিভ যদি করেন আপনি ইজিলি বায়াস করতে পারবেন মানুষকে। অর্থাৎ আপনি তো বললাম তো যে আপনি একটা কথা বলছেন, সেই কথা আরেকজন একরকম ভাবে বলছে, আমি একভাবে বলছি, এই তিনটাকে রেজাল্ট করে আমি আমার সিনথেসাইজ স্টেটমেন্ট দিতে পারি। সুতরাং আমি আমার মন গড়া কথা ওইখানে ওই সময় ওদের তিনজনের রেজাল্ট থেকে উল্টাপাল্টা করেও মন গড়া কথা বলতে পারি, বা আমি যেটা বলবো সেটাই তো ভ্যালিড হয়ে যাবে। সো এইখানে রিসার্চারদের বায়াসনেস চলে আসতে পারে, এটা খুব ক্রিটিক্যাল একটা বিষয়। তারপরে বলছে এন্ড দ্য টাইম ইন্টেন্সিভ, এটা টাইম ইন্টেন্সিভ বলতে এই কোয়ালিটেটিভ রিসার্চ করতে বেশ সময় লাগে। কোয়ান্টিটিভ রিসার্চের মানে খুব কুইক করা যায়, অ্যানালাইসিস, ডেটা কালেকশন হয়ে গেলেই মোটামুটি রেজাল্ট সামারি করা যায়, বাট কোয়ালিটেটিভ এর ক্ষেত্রে একটু বেশি সময় লাগে। সো
these are the things regarding the qualitative and quantitative research methodology. আর আরেকভাবে একটু শেষ করে নিই, সেটা হচ্ছে মিক্স মেথড। এখন মিক্স মেথড বুঝাই যাইতেছে যদি কোনো রিসার্চ পেপারে আমরা একেবারে কোয়ালিটেটিভ কোয়ান্টিটিভ দুইটাই ব্যবহার করি, তখন সেটাকে আমরা মিক্স মেথড বলি। দেখেন এখানে লেখা আছে যে কম্বাইন্স qualitative and quantitative approaches in a single study to provide fuller understanding। অর্থাৎ আমি একটা জিনিস বলি আপনাকে, যে আমি বলি না, আমার গুগল স্কলার গেলেই আপনি এই পেপার গুলা পাবেন। যেমন প্রথমে চা বাগানের শ্রমিকদের উপরে আমরা একটা ডেটা কালেকশন করলাম, 150 জন চা বাগান শ্রমিক ছিল, রিগার্ডিং দ্য স্যাটিসফ্যাকশন এন্ড লিভিং স্ট্যান্ডার্ড নিয়ে। তারা যে রেজাল্টটা আমি এই 150 জনের কাছ থেকে সার্ভে করার পরে, এগুলো লাইকের স্কেলে ছিল, তারা যে সার্ভে রেজাল্টটা আমার কাছে বলছে বা কোয়েশ্চেনিয়ার আমি পাইছি, ডেটা কালেকশন করার পর অ্যানালাইসিস করার পর আমি যে রেজাল্টটা পাইছি, নর্মাল ফ্রিকোয়েন্সি কতটুকু খুশি কতটুকু খুশি না, এইটার উপরে ভিত্তি করে আমি যখন আমার হচ্ছে চা বাগানের এই যে ছোট বাবু বড় বাবু বা ম্যানেজার তাদের সাথে কথা বলতেছিলাম, তখন দেখতেছিলাম রেজাল্টের মধ্যে মাঝে মাঝে কন্ট্রাডিক্ট করতেছে। এই যে একটা মেথডে আমি ব্যবহার করে আমি পরবর্তীতে আর একটা মেথডে যে আমি ভ্যালিডেট করতেছি, এইটাকে বলা হচ্ছে রিসার্চের মিক্স মেথড। এটা কখন ওয়াই এটা ব্যবহার করে, কেন ব্যবহার করে, এটা টু ব্যালেন্স নিউমেরিক্যাল এভিডেন্স উইথ হিউম্যান পার্সপেক্টিভ। অর্থাৎ নিউমেরিক্যাল এভিডেন্স আমার হচ্ছে হিউম্যান পার্সপেক্টিভে কতটুকু রিলেভেন্ট সেটা জাস্টিফাই করার জন্য। দেখেন আপনি ওই যে 5ই আগস্টের পরে আমি হচ্ছে উইমেন্স না, উসমানী হাসপাতালে গেছিলাম। উসমানী হাসপাতালে যাওয়ার পর ওই সময় আমাকে একজনে বলতেছে যে ভাই স্যার উইমেন্স হাসপাতাল তো এখন এভার কেয়ার এখন, হ্যাঁ মানে 5ই আগস্ট। আমি বললাম আগে তাহলে কি ছিল? বলতেছে আগে তখন হচ্ছে উসমানী হাসপাতাল ছিল, আর এখন হচ্ছে সিলেটের এভার কেয়ার। দেখেন এইটা তার পারসেপশন। এখন এই পারসেপশন যদি বেস করে যদি আমি সবার কাছ থেকে মতামত নেই আসলে কি ঠিক, এইটাকেই বলে হচ্ছে আপনার রিসার্চ ভ্যালিডেশন এবং মিক্স মেথড। এই জন্য বলছে যে আমি নিউমেরিক্যাল এভিডেন্স যেটা পাবো অথবা কোয়ালিটেটিভ ইন্টারভিউ থেকে যেটা পাবো, সেটা যখন আবার গণমানুষের কাছে অথবা সিঙ্গেল মানুষের কাছ থেকে যখন জাজমেন্ট করবো, তখন আমার এই কোয়ালিটেটিভ রিসার্চ মেথডোলজি ব্যবহার করা লাগবে। এটার জন্য বলছে দেখেন টু ভ্যালিডেট দ্য ফাইন্ডিংস ফ্রম মাল্টিপল অ্যাঙ্গেলস, অনেক দিক থেকে আপনি এটা ব্যবহার কি বলে জাস্টিফাই করতে পারেন। অর্থাৎ আপনি কি বলে রিসার্চের প্যারাডাইম থেকে জাস্টিফাই করতে পারেন, রিসার্চের ফিলোসফি থেকে জাস্টিফাই করতে পারেন, রিসার্চের অ্যাপ্রোচ থেকে জাস্টিফাই করতে পারেন। আপনি এখানে ডিপ লার্নিং, মেশিন লার্নিং, আপনি বিবলিওশাইনির সাথে বক্স ভিউয়ার এর অ্যানালাইসিস, ইন ভিভো বিবলিওমেট্রিক অ্যানালাইসিসের সাথে আপনি সিস্টেমেটিক লিটারেচার ব্যবহার করতে পারেন, আপনার ইচ্ছা। আর আরেকটা জিনিস বলছে যে এই মিক্স মেথড যখন কিনা যদি আপনি কোনো টুল অথবা রিসার্চের টুল অথবা আপনি যদি কোনো থিওরি ডেভেলপ করতে চান অথবা কোনো ভেরিয়েবল নতুন ডেভেলপ করতে চান, তখন এই মিক্স মেথডটা খুব গুরুত্বপূর্ণ। অথবা কোনো সিঙ্গেল প্রতিষ্ঠান ব্যক্তির উপরে যদি কেস করতে চান, তখন এই মিক্স মেথডটা খুব গুরুত্বপূর্ণ। আবার এই মিক্স মেথডে আবার কয়েকটা টাইপস আছে, আমি একটানে বলে যাচ্ছি, একটানে বলে যাইতেছি কারণ আগে শেষ করি পরে আলোচনা করব। দেখেন বলছে কি কোশ্চেন নাম্বার বলছে ডিজাইন, এই ডিজাইন টাইপ, এটা ভুল হয়ে গেছে, সংখ্যা এখানে 5 6 7 চলে আসছে। এই মিক্স মেথডের 3টা ডিজাইন হয়, একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল এক্সপ্লেনেটরি, একটা হয় সিকোয়েন্সিয়াল এক্সপ্লোরেটরি, আর একটা হচ্ছে কনকারেন্ট ট্রায়াঙ্গুলেশন। তাহলে সিকোয়েন্সিয়াল এক্সপ্লেনেটরি বলছে কি, একটু খেয়াল করবেন, সিকোয়েন্সিয়াল এক্সপ্লেনেটরি অর্থাৎ যদি আপনি কোনো রিসার্চের অবজেক্টিভ ফুলফিল করার জন্য আগে কোয়ান্টিটিভ ডেটা কালেকশন করেন, কোয়ান্টিটিভ সংখ্যাত্মক ডেটা কালেকশন করেন, এই ডেটা কালেকশন করার পরে এইটার অ্যানালাইসিসের রেজাল্ট যদি আপনি তখন সেকেন্ডারি সোর্স অথবা পাবলিশ পেপার অথবা ইন্টারভিউ মানে কোয়ালিটেটিভ অ্যানালাইসিসের মাধ্যমে যদি আপনি জাস্টিফাই করেন, তখন এইটাকে বলা হচ্ছে সিকোয়েন্সিয়াল এক্সপ্লেনেটরি। আর ঠিক এটা উল্টা যদি হয়, অর্থাৎ সিকোয়েন্সিয়াল এক্সপ্লোরেটরি যদি হয়, তাহলে আপনি ধরেন কোয়ালিটেটিভ থেকে কোয়ান্টিটিভ, অর্থাৎ আপনি শুনলেন স্মোকিং কজেস ক্যান্সার, আপনি এটা কোয়ালিটেটিভ আপনি পাইছেন, এখন আপনি এটা টেস্ট করতে যাবেন কোয়ান্টিটির মাধ্যমে, অর্থাৎ আপনি এখন ডেটা কালেকশন করবেন, এইটাকে বলে, এটা হচ্ছে কোয়ালিটি থেকে কোয়ান্টি, এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল এক্সপ্লোরেটরি। আর কনকারেন্ট ট্রায়াঙ্গুলেশন অর্থাৎ এটা হচ্ছে এট এ টাইম আপনি কোয়ালিটেটিভ রিসার্চ এই কোয়ান্টি থেকে কোয়ালিটিও যাইতেছেন, আবার কোয়ালিটি থেকে কোয়ান্টিটিও যাইতেছেন। অর্থাৎ আপনি একই রিসার্চ পেপারের মধ্যে সিকোয়েন্সিয়াল এক্সপ্লেনেটরি করবেন, আবার
সিকোয়েন্সিয়াল এক্সপ্লোরেটরি করবেন। অর্থাৎ প্রথমে আপনি থিওরি নেবেন, থিওরি থেকে আপনি কনসেপ্ট বের করবেন, সেই কনসেপ্ট আবার মানে রেসপন্ডেন্টদের কাছে সার্ভে করবেন, সার্ভে করার পরে সেইটা আবার ভ্যালিডেট করবেন পাবলিশ ডকুমেন্ট থেকে। ইটস লিটল বিট কমপ্লেক্স, হয়তোবা এর মধ্যে আমরা বুঝতে পারবো না, আস্তে 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 আমরা সামনের দিকে যাব। হ্যাঁ, এইটা হচ্ছে কনকারেন্ট ট্রায়াঙ্গুলেশন। এবং নট অনলি দ্যাট, কনকারেন্ট ট্রায়াঙ্গুলেশন আরো একটা ফ্যাক্টর, সেখানে আপনার ইসের কোয়ালিটেটিভ মেথোডোলজি, কোয়ালিটেটিভ ডেটা কালেকশন যদি করেন, সেইটা কোয়ান্টিটিভ ডেটা কালেকশনের সাথে ক্রস জাস্টিফাইড করতে হবে। এবং যদি কোয়ালিটেটিভের সাথে যদি করেন, তাহলে কোয়ান্টিটিভ মেথোডোলজির সাথে, সরি, ডেটা কালেকশনের সাথে ক্রস জাস্টিফাইড করতে হবে, এবং সেই অনুযায়ী রেজাল্ট ড্রপ করা লাগবে। হ্যাঁ, এখন যদি আমি এক্সাম্পল বলি, দেখেন বলছে যে এ সার্ভে অফ কাস্টমার স্যাটিসফ্যাকশন ফলোড বাই ইন্টারভিউ। অর্থাৎ আমি এমন টপিক নিলাম, সেই টপিকের মধ্যে আমরা ইসের কি বলে কোয়ালি এবং কোয়ান্টি দুইটাই ব্যবহার করতেছি। দেখবেন নতুন রিসার্চার যারা নতুন রিসার্চ করতে যায়, তারা বেশিরভাগ ক্ষেত্রে মিক্স মেথড ব্যবহার করতেছে। হ্যাঁ, যে কোনো রিসার্চ চাইলে আপনি মিক্স মেথড ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনি যে ফিলোসফি এবং যে রিসার্চ প্যারাডাইম নিয়ে কাজ করতেছেন, সেই রিসার্চ প্যারাডাইমের সাথে যদি রিসার্চ আপনি মিক্স মেথোডোলজি মানে ম্যাচ না করে, সুইট না করে, তাহলে কিন্তু হবে না। বিষয়টা হচ্ছে এইটা। দেখেন সর্বশেষে বলছে নিয়ারলি 25% of the social science papers now use mixed methods, showing a growing trend of methodological diversity. বলছে যে এই 2000 এর পরে থেকে বেসিক্যালি বলছে যে 25% সোশ্যাল সায়েন্সের রিসার্চ পেপার এগুলা মিক্স মেথোডোলজিতে ব্যবহার করে, এবং বলছে যে এটা একটা গ্রোয়িং ট্রেন্ড দেখা যাইতেছে এখন আস্তে আস্তে। আসলে মিক্স মেথড রিসার্চ বেড়ে যাচ্ছে। সো বেসিক্যালি তিনটা রিসার্চ অ্যাপ্রোচ, অলরেডি আমরা তিনটা রিসার্চের এই অ্যাপ্রোচ গুলো আলোচনা করে ফেলছি। এখন শুধু হচ্ছে এই কখন এটা ব্যবহার করা লাগবে। দিস ইজ দা কি বলা যায় যে আজকে আমাদের ডিসকাশনের আজকের মেইন টপিকটাই এইটা, যে কোন মেথড আমরা ব্যবহার করব, কখন ব্যবহার করব, এইটা হচ্ছে আমাদের মূল আজকের আলোচনা এজেন্ডা। সেই এজেন্ডা অনুযায়ী যদি আমরা দেখি, লেখা আছে চেকলিস্ট বিফোর চুজিং। অর্থাৎ আপনি যে কোন রিসার্চ মেথোডোলজি ব্যবহার করবেন, সেটা চয়েস করার আগে আপনার কয়েকটা জিনিস আপনার মাথায় রাখা লাগবে। সেটা হচ্ছে আপনার রিসার্চ কোয়েশ্চেন আপনার মাথায় রাখা লাগবে। এটা হচ্ছে আপনার চেকলিস্ট, কোন জিনিসগুলো। অর্থাৎ আপনি যখন মনে করেন আপনার ওভার স্কাউট করেন, আপনি বাইরে যাচ্ছেন, আপনি অবশ্যই আপনার কি বলে স্কার্ফ নিছেন কিনা, আপনার পিন নিছেন কিনা, আপনার লজিস্টিক্স সব জিনিসগুলো নিছেন কিনা, এটা আপনার খেয়াল করবেন অফকোর্স। সেরকম আমরা কোন মেথোডোলজি করব সেটা ফিক্স করার আগে আমাদের যে বিষয়গুলো মাথায় রাখা লাগবে, আমার রিসার্চ কোয়েশ্চেন, আমার ডেটা কোন ধরনের ডেটা আমি পাইছি বা নিতেছি, আর আমার কতটুকু রিসোর্স এবং টাইম আছে আমার রিসার্চ করার জন্য, এটা আমার মাথায় রাখা লাগবে। এবং সর্বশেষ হচ্ছে হোয়াট ইজ ইউর ইপিস্টেমোলজিক্যাল স্টেন্স। এই স্টেন্সটাই আমরা আলোচনা করি নাই, আমরা নেক্সট সেশনে আমরা ইপিস্টেমোলজিক্যাল স্টেন্স আলোচনা করব। এখন আপনারা আমাকে কোয়েশ্চেন করতে পারেন যে উইদাউট হ্যাভিং দ্য কনসেপ্ট অফ ইপিস্টেমোলজিক্যাল স্টেন্স and philosophical paradigm of research, how is it possible to go for কি বলে রিসার্চ মেথোডোলজি। আমরা রিসার্চ মেথোডোলজি শেষ করি, দেন আমরা আবার ইপিস্টেমোলজিক্যাল স্ট্যান্স পর দেখবো, দেখার পরে আমরা যদি ট্রায়াঙ্গুলেট করি, মিল করি, দেন ইট উড বি ইজিয়ার ফর আস টু make ourselves understood about the topic research methodology as well as the research stance, epistemological stance and ontological stance as well. So দেখেন রিসার্চ অবজেক্টিভস এন্ড বেস্ট ফিট ফর মেথোডোলজি। সো এইখানে রিসার্চ কোয়েশ্চেন বলছে, কোয়েশ্চেন আমরা রিসার্চ অবজেক্টিভটা আগে আলোচনা করি নি, বিকজ অফ the assertive sentence of research question is research objective. On the other hand, the interrogative sentences of the research question objective is research question. So research, based on the research objectives, you can find which methodology will be best fit for your research, and that methodology will guide you a good research result as well. So to test a theory or hypothesis, যদি আমরা কোনো থিওরি এবং হাইপোথিসিস টেস্ট করতে যাই, তাহলে আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথোডোলজি ব্যবহার করব। আবার বলছি, অলরেডি উই হ্যাভ বিন ডিসকাসড, টু টেস্ট অর থিওরি আমরা কোয়ান্টিটিভে যাব, টু এক্সপ্লোর এক্সপেরিয়েন্সেস অর মিনিং, যদি কোনো আমরা কিছু এক্সপ্লোর করতে যাই তাহলে আমরা কোয়ালিটেটিভে যাব, টু ভ্যালিডেট এন্ড ডিপেন আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ যদি কোনো জিনিস আমরা ডিপ আন্ডারস্ট্যান্ডিং করতে যাই, মানে খুব ভালোভাবে বুঝতে যাই, তাহলে এবং সেই বুঝার ক্ষেত্রে আমাদের রিসার্চের কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটিভ দুইটাই আমাদের
ভ্যালিডেট করা থাকে তাহলে আমরা মিক্সড মেথড রিসার্চ ডিজাইন ব্যবহার করব। এন্ড ইফ ইউ গো ফর দ্য কোয়েশ্চেন দেন আন্ডারস্ট্যান্ড হাউ মাচ এন্ড হাউ অফেন, হাউ দ্বারা যুক্ত কোয়েশ্চেন আপনি কিভাবে, কখন, কতটুকু, এইটা মেজার করার জন্য কোয়ান্টিটিভ ব্যবহার করবেন। আর ওয়াই এন্ড হাউ, কিভাবে এবং কেন এটা হয়েছে সেটা জানার জন্য কোয়ালিটেটিভ পাওয়া লাগবে। সো দিস ইজ দ্য methodology which will be best fit for your research based on the objectives. আপনি অবজেক্টিভের উপরে বেস করে আপনি এই ধরনের রিসার্চ। আর আমি যদি কোয়েশ্চেনের উপরে বেস করে বলি, আমরা যদি কোয়েশ্চেনের উপরে বেস করে আলোচনা করি তাহলে দেখেন এখানে আমার কোয়েশ্চেন, আমার রিসার্চ কোয়েশ্চেন, আওয়ার রিসার্চ কোয়েশ্চেন কি সংখ্যা পরিমাপ প্রয়োজন, কতটুকু প্রয়োজন, তাহলে কোয়ান্টিটিভ। রিসার্চ কোয়েশ্চেন যদি এরকম হয় যে রিসার্চ কোয়েশ্চেন কি মানুষের অভিজ্ঞতা জানতে চাই, অর্থাৎ আমি মানুষের অভিজ্ঞতা জানতে চাই আমার রিসার্চ কোয়েশ্চেনের মাধ্যমে, তাহলে কোয়ান্টিটিভ। আমার কোন ধরনের ডেটা দরকার, আমার কি রিসার্চ কোয়েশ্চেন আমার 2 ধরনের ডেটা দরকার, যদি 2 ধরনের ডেটা দরকার হয় তাহলে মিক্সড মেথড। আমার রিসার্চ কোয়েশ্চেন কি থিওরি টেস্টিং করতে চান, আপনি রিসার্চ কোয়েশ্চেন কি থিওরি, আপনি রিসার্চ কোয়েশ্চেনের মাধ্যমে কি আপনি থিওরি টেস্টিং করতে চান, তাহলে কোয়ান্টিটিভ। আপনি রিসার্চ কোয়েশ্চেনের মাধ্যমে কি আপনি থিওরি বিল্ডিং করতে চান, কোয়ালিটেটিভ। আপনি রিসার্চ কোয়েশ্চেনের মাধ্যমে কি আপনি জানতে চান সবচেয়ে বড় সমস্যা কোনটা এবং কেন, তাহলে মিক্সড মেথড। লার্জ স্যাম্পল কোয়ান্টিটিভ, স্মল বা ডিপ স্যাম্পল আপনি কোয়ালিটেটিভ রিসার্চ। সো বেসিক্যালি দিস আওয়ার মানে এই এতটুকুই ছিল হচ্ছে আমাদের আজকে লেকচার। এর পরেও আরো কিছু জিনিস এখানে দেওয়া আছে, দেখেন আপনি ওভারভিউ অফ দ্য হোল মেথোডোলজি। আমরা রিসার্চের ক্ষেত্রে কিভাবে একটা ওভারভিউ লিখবো এবং কোন ধরনের ডেটা কালেকশন করব, কোন সময় কোন অ্যানালাইসিস আমাদের জন্য দরকার, এবং বলছে আমাদের ডেটা টাইপটা কি হবে, অ্যানালাইটিক্যাল টুলগুলা। আপনারা শুধু দর্শক আপনারা যারা আছেন এবং নিউবি রিসার্চার আপনারা যারা আছেন, এবং শুধু নিউবি রিসার্চার না, আমরা সবাই এইটুকু স্লাইড একটু মনোযোগ দিয়ে দেখবো, একটু পজ করে তারপরে আমরা আলোচনা করব। আমি আলোচনা করব না, কারণ কি কোয়ান্টিটিভের জন্য এই যে কমন অ্যানালিটিক্যাল টুল একটু দেখে নেবেন, এই যে ডেসক্রিপটিভ, এইগুলোর জন্য টোটালি এই যে যেমন মনে করেন মিন, অ্যানোভা, টি টেস্ট একটা পুরো আলাদা সেশন নেওয়া লাগবে, অ্যানোভার জন্য একটা আলাদা সেশন, কোরিলেশনের জন্য একটা আলাদা সেশন, রিগ্রেশনের জন্য। অথবা আপনি যদি এক সেশনে আমরা বলতে পারবো, যদি ইফ উই হ্যাভ দ্য ability to conduct analysis through SPSS and input it to the মানে এক্সেল থেকে এসপিএস এর সবকিছু ইনপুট যদি দিতে পারি তাহলে আমাদের জন্য ভেরি সিম্পল। আবার কোয়ালিটেটিভের জন্য আমরা কোন ধরনের অ্যানালাইটিক্যাল টুল ব্যবহার করব, আমরা ব্যবহার করব থিমেটিক অ্যানালাইসিস, কন্টেন্ট অ্যানালাইসিস, ডিসকোর্স অ্যানালাইসিস, ন্যারেটিভ অ্যানালাইসিস, গ্রাউন্ডেড থিওরি, কোডিং। These analysis will be direct resources to go for qualitative researchers. And finally মিক্সড মেথডে আমরা স্ট্যাটিস্টিক্যাল টেস্টও করতে পারি, আমরা সেই স্ট্যাটিস্টিক্যাল টেস্ট থেকে আমাদের যে রেজাল্ট আসছে সেই রেজাল্টের উপর ভিত্তি করে আমরা থিমেটিক অ্যানালাইসিস করতে পারি, অথবা আমরা প্রিভিয়াস রিসার্চ পেপার পড়ার পরে যে থিমগুলো পাইছি সেই থিমগুলো আমাদের স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স কি বলতেছে আমাদের রিসার্চের, সেইটা আমরা করতে পারি। এন্ড জয়েন্ট ডিসপ্লে অ্যানালাইসিস, অর্থাৎ দুইটা পাশাপাশি একসাথে কম্পেয়ার করতে পারি। আমার থিওরিটিক্যাল, আমার কোয়ালিটেটিভ রিসার্চ এইভাবে বলছে, আমার কোয়ান্টিটেটিভ রিসার্চ এইভাবে বলছে। তো এই ক্ষেত্রে আমি বলি যে ডিপ লার্নিং, মেশিন লার্নিং এ যদি কোনো মডেল ব্যবহার করা যায় উইচ উড বি ভেরি গুড। তো অলমোস্ট অ্যাবাউট টু ফিনিশ। দেখেন আমরা একটা এক্সাম্পল, একটা টাইটেলের এক্সাম্পল এখানে দিছি, যে এক টাইটেলেই আমরা বুঝতে পারবো একই রকম টাইটেল, কিন্তু আমরা যখন কোয়ালিটেটিভ ব্যবহার করব, আমরা যখন কোয়ান্টিটিভ ব্যবহার করব, আমরা যখন মিক্সড মেথড ব্যবহার করব, তখন আমাদের টাইটেল গুলা কিভাবে আলাদা হয়। দেখেন কোয়ান্টিটিভ মানে আমরা বললাম সেই ক্ষেত্রে টাইটেল 1 হচ্ছে কোয়ান্টিটিভ, ডিটারমিনেন্টস অফ অনলাইন ক্লাস স্যাটিসফ্যাকশন অ্যামং ইউনিভার্সিটি স্টুডেন্টস ইন বাংলাদেশ। ডিটারমিনেন্টস অফ অনলাইন ক্লাস স্যাটিসফ্যাকশন, অর্থাৎ অনলাইন ক্লাস যে আমরা নেই, এই অনলাইন ক্লাস নেওয়ার মধ্যে কোন কোন ফ্যাক্টর গুলা বা কোন কোন কম্পোনেন্ট গুলা আছে, যে কম্পোনেন্ট গুলা আমাদের স্টুডেন্টদের অনলাইন স্যাটিসফ্যাকশন খুব ভালো হবে। যেমন আমি একটা জিনিস বলি, আপনি হবেন কি বলে, যদি আপনি বলবেন যে এই সিস্টেম যদি করা হয়তো, এটা আমার 2021 সালে আমার পেপারে লেখা আছে যে সরকারের প্রতি মাসে, ওই সময় আমরা বলছিলাম প্রতিদিন টেলিটক প্রতিদিন তোমার ধরেন 10 টাকায় 1 জিবি দিত, যদি কত ভালো একটা সিস্টেম হইতো আমাদের। হ্যাঁ, 10 টাকায় 1 জিবি। এখন এইটা গণ মানুষ চায় কিনা, এইটা একটা ডিটারমিনেন্ট অনলাইন এই অনলাইন ক্লাসের।
দেন বলছে আন্ডারস্ট্যান্ডিং স্টুডেন্টস এক্সপিরিয়েন্সেস এন্ড চ্যালেঞ্জেস ইন অনলাইন ক্লাসরুম। হ্যাঁ, দেখেন আপনি তো গণমানুষের মতামত নিবেন, এই চ্যালেঞ্জেসও নিতে পারেন, ইসেও কি বলে এক্সপিরিয়েন্সও নিতে পারেন, কিন্তু আগে তো আপনার জানতে হবে যে আমার এই স্টুডেন্ট কি বলতেছে অনলাইন এক্সপিরিয়েন্স সম্পর্কে, ওই স্টুডেন্ট কি বলতেছে, আমার এই স্টুডেন্ট কি বলতেছে। যেমন অনলাইন ক্লাসরুম সম্পর্কে বা পরীক্ষা সম্পর্কে আমার একটা পারসেপশন শুনে, সেটা হচ্ছে অনেক ভালো স্টুডেন্ট আছে যারা এই অনলাইনের কারণে তাদের রেজাল্টটা ড্যামেজ হয়ে গেছে। বুঝতে পারছেন? এটা একটা যেমন আমার একটা অবজারভেশন। এই অবজারভেশনটা কারেক্ট কিনা এইটা জানার জন্য আমার হচ্ছে কোয়ান্টিটিভ অ্যানালাইসিস করা লাগবে। আর যদি মিক্স মেথড হয় যে আমি বলছি যে অনলাইন অনলাইন ক্লাসের কারণে অনেক ভালো স্টুডেন্টের রেজাল্ট খারাপ হয়েছে, এইটা 20 জন শিক্ষকের কাছ থেকে আর আপনি যদি 200 জন স্টুডেন্টের কাছ থেকে নেন তাহলে সেটা হচ্ছে মিক্স মেথড। এই যে অনলাইন ক্লাস স্যাটিসফ্যাকশন ইন বাংলাদেশ অ্যান্ড ইন ডেপথ এক্সামিনেশন অফ প্যাটার্নস অ্যান্ড স্টুডেন্ট রিয়েলিটিস, অর্থাৎ এক্সামিনেশন প্যাটার্ন কেমন ছিল, স্টুডেন্ট রিয়েলিটি কেমন ছিল, এইটা জানাই হচ্ছে কি বলে কোয়ান্টিটি সরি মিক্স মেথড। অলমোস্ট অ্যাবাউট টু ডান। আমার 1 ঘন্টা সময় ছিল, 56 মিনিট আছে। তারপরও আরেকটা জিনিস খেয়াল করি, একটু দেখে নেই। সেটা হচ্ছে আমরা যদি খেয়াল করি প্রথম স্লাইডটার মধ্যে আবার যাই, সেটা হচ্ছে এই ছিল আমাদের রিসার্চ ফিলোসফি, এই সরি দিজ আর দ্য রিসার্চ কম্পোনেন্ট মেথোডোলজিক্যাল কম্পোনেন্টস, রিসার্চ ফিলোসফি, রিসার্চ অ্যাপ্রোচ, রিসার্চ ডিজাইন। আমরা শুধু এই 3টা জিনিস নিয়ে আলোচনা করলাম আজকে, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটিভ, মিক্স মেথড। এর সাথে অর্থাৎ কিভাবে ডেটা কালেকশন করা যায় এবং অ্যানালাইসিস করা যায় এই জিনিসটা আমাদের একটু আলোচনায় আসছে। মাঝখান দিয়ে স্যাম্পলিং লজিক, রেশনাল, ইথিক্যাল কনসিডারেশন, রিলায়েবিলিটি, ভ্যালিডিটি, ট্রাস্টওয়ার্দিনেস এগুলো আলোচনা করা হয়নি। এগুলো আলোচনা করা কোনো বিষয় না, ভেরি সিম্পল, এগুলো মানুষ বুঝে যায়। আর এই যে দুইটা রিসার্চ ফিলোসফি এন্ড অ্যাপ্রোচ, এই দুইটা যদি আমরা না বুঝি তাহলে আমাদের রিসার্চ মেথোডোলজি এত ফর্মাল ভাবে আলোচনা করার দরকার নাই। এই দুইটাই আমাদের বুঝতে হবে, অন্টোলজি, এপিস্টেমোলজি। এইটার জন্য একটা স্লাইডে যথেষ্ট, একটা স্লাইড এইখানে দেওয়া আছে, এই স্লাইডটা আমার বড় ভাইয়ের তৈরি করা, আপনারা দয়া করে এই স্লাইডটা একটু দেখে নেবেন। এবং এই স্লাইডটা আলোচনা করার জন্য হয়তোবা 10-15-20 মিনিটের জন্য ভাইয়েরা আনতে হবে আমাদের। এই যে অন্টোলজিক্যাল, এইটাকে বলছি আমি বেস অফ মেথোডোলজি। অর্থাৎ আমরা যখন কিনা বলি যে ইংলিশে যদি if you don't have the sufficient command to the grammar, then it's quite tough to make corrections, make and speech properly without correcting the grammars and everything. সো এই যে অন্টোলজিক্যাল বিলিফ, এই বিলিফ যদি আমরা না বুঝি, এই দুইটা বিলিফ, অন্টোলজিক্যাল বিলিফ এন্ড ইপিস্টেমোলজিক্যাল বিলিফ, এই দুইটা বিলিফ আমি যদি সিম্পল সেন্টেন্সে বলি, অন্টোলজিক্যাল বিলিফ হচ্ছে হোয়াট এক্সিস্ট ইন দ্য রিয়েলিটি। এই মুহূর্তে রিয়েলিটিতে আমাদের চারপাশে কি আছে, হোয়াট এক্সিস্ট। দেখেন আপনি যা দেখতেছেন কিন্তু চোখ বন্ধ করে এটা নিয়ে ভাবলে অন্য জিনিস চলে আসতেছে। এই যে অন্টোলজিক্যাল বিলিফ, এটা হচ্ছে রিয়েলিটিতে কি আছে, আর ইপিস্টেমোলজিক্যাল বিলিফ হচ্ছে এই রিয়েলিটিতে যা আছে এইটা আমরা কেমনে জানবো, কিভাবে জানবো, কোন বিষয়ের মাধ্যমে জানবো। হ্যাঁ, তো এইটার মধ্যেও আরো একটু ডিপ আলোচনা আছে। আর রিসার্চ প্যারাডাইম অথবা ফিলোসফি হচ্ছে 3টা রিসার্চ প্যারাডাইম ফিলোসফি থাকে। এটা হচ্ছে পজিটিভিজম, কনস্ট্রাকটিভিজম অর ইন্টারপ্রিটিজম, আর হচ্ছে প্র্যাগমাটিজম। ওই যে বললাম পজিটিভিজম হচ্ছে প্রমাণ করা রিয়েলিটিতে যা আছে, এই যে অন্টোলজিক্যাল বিলিফে যা আছে সেটা কিভাবে কাজ করতেছে। এই যে ইপিস্টেমোলজিক্যাল বিলিফ, রিয়েলিটি আবার 3 ধরনের হয়। এই যে বিলিফ 3 ধরনের, সিঙ্গুলার রিয়েলিটি, মাল্টিপল রিয়েলিটিস আর সিঙ্গুলার মাল্টিপল রিয়েলিটিস। যখন আমার ইপিস্টেমোলজিক্যাল বিলিফ, আমি যখন প্রথমটা পজিটিভিজমে যাব, অর্থাৎ আমার রিয়েলিটিতে কি আছে এবং রিয়েলিটিটা কিভাবে কাজ করতেছে এইটা জানার জন্য ইটস কল পজিটিভিজম। এবং পজিটিভিজম ইজ রিলেটেড টু দ্য রিসার্চের ডিডাকটিভ অ্যাপ্রোচ। মানে ডিডাকটিভ অ্যাপ্রোচ বলতে বোঝা হচ্ছে আবার আমার থিওরিতে কি আছে সেইটা আমি জেনারেল অবজারভেশনে নিয়ে আসা। এইটা যখন আমি করতে যাবো হাইপোথিসিস টেস্টিং, এইটা যখন করতে যাবো তখন কোয়ান্টিটিভ। আর যখন কনস্ট্রাকটিভিজম ব্যাখ্যা করব, এই যে পজিটিভিজমে এবং এই কোয়ান্টিটিভে যা আছে রেজাল্ট, সেটা যখন আমি ব্যাখ্যা করতে যাব বোঝানোর জন্য যে এই স্যাটিসফ্যাকশনের কারণে কি বলে জব, এই ফ্যাক্টরের কারণে জব স্যাটিসফ্যাকশন বেশি হয়, তখন এটাকে কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইন আমার নিতে হবে। এন্ড ফাইনালি কম্বিনেশন অফ দিস থিংস ইজ মিক্সড মেথড। এইটা যদি বুঝি তাহলে এখানে আমার ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ থিওরি আর অ্যাবডাকটিভ থিওরি এখানে লেখা আছে। একটু আগে আমি ইন্ডাকটিভ, ডিডাকটিভ, অ্যাবডাকটিভ সংক্ষেপে বলছি। যে ইন্ডাকটিভ মানে হচ্ছে আমার কি বলে যে থিওরি থেকে যখন আমি
নর্মাল অবজারভেশন থেকে যখন আমি থিওরি ডেভেলপ করব, দিস ইজ কল ইন্ডাকটিভ। আর যখন কিনা আমি থিওরি থেকে জেনারেল অবজারভেশনে যাব, দিস ইজ কল ডিডাকটিভ। এই যে এখানে রিয়েল ওয়ার্ল্ড থেকে আমি একটা থিওরিতে আসছি, এই থিওরি হচ্ছে আমার, আমি যা টেস্ট করলাম, এই থিওরি থেকে যখন আমি আবার রিয়েল ওয়ার্ল্ডে যাব, অর্থাৎ গ্রেটার অবজারভেশন নিয়ে আসার জন্য, তখন হচ্ছে ডিডাকটিভ। আর অ্যাবডাকটিভ বলতে বোঝাচ্ছে থিওরি এবং রিয়েল ওয়ার্ল্ডের সমন্বয়, যেমন স্মোকিং কজেস ক্যান্সার। এন্ড ফাইনালি আমার রিসার্চের ক্ষেত্রে এইভাবে আমরা মেথোডোলজি ব্যবহার করব। আমরা যদি এই সবগুলা সেকশন আমার রিসার্চের ক্ষেত্রে মেথোডোলজিতে থাকে, দেন আই ক্যান গিভ দ্য অ্যাসিওরেন্স দ্য মেথোডোলজি ইজ গুড। এই যে ইন্ডাকটিভ, আমার রিসার্চ কোয়েশ্চেন 3টা থাকতে পারে, আমার রিসার্চ অ্যাপ্রোচ এই 3টার মধ্যে কোনটা, কোন কোয়েশ্চেন কোনটার মধ্যে, আবার স্যাম্পলিং ইস্যু, স্যাম্পলিং ফ্রেম, কিভাবে আমি কোন স্যাম্পলিং টেকনিক নিলাম, কোন স্যাম্পলিং ফ্রেম ব্যবহার করলাম, স্যাম্পল সাইজ কত আমার নিলাম, আমার মেজার কোনগুলো, আমার কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কোনটা মাল্টিভেরিয়েট ভেরিয়েবল, অথবা কোনটা মিডিয়েটিং মডারেটিং ভেরিয়েবল, আবার মেথড অফ ডেটা কালেকশন, আমি কোন সিস্টেমে ডেটা কালেকশন করলাম, আবার অ্যানালাইসিস প্ল্যান, আমি কিভাবে অ্যানালাইসিস করলাম। So these all the things definitely a researcher should include for drafting a good research methodology. Without ignoring any of the points, you cannot ensure that this would be a good research methodology. আরো একটা জিনিস বাকি আছে, এখানে ইথিক্যাল কনসিডারেশন একটা বিষয় আছে। So the final slide for today's lecture আর 1 মিনিট বা 2 মিনিট নেব। কমন মিস্টেকস ইন চুজিং মেথোডোলজি, কোন মিস্টেক গুলো আমরা করি মেথোডোলজি বেসড মেথোডোলজি সিলেক্ট করার জন্য। There are several mistakes we always done, we frequently do in our while drafting the research methodology, but the red color statements are the major issues for Bangladeshi people for making mistakes in writing research methodology or choosing research methodology. And final, first one, ignoring a philosophical foundation. এই যে philosophical foundation আছে, এই philosophical foundation আমরা টাচই করি না মেথোডোলজি সেকশনে। এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা ভুল। 2 নাম্বার হচ্ছে, ভালো জার্নাল কখনো আপনাকে এই মেথোডোলজিক্যাল এবং ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ যদি ক্লিয়ার না থাকে, কোনোদিন আপনাকে পেপার অ্যাকসেপ্ট করবে না তারা। দেন নট এক্সপ্লেনিং ওয়াই দিস মেথড ফিট ফর রিসার্চ। এই যে বললাম, আমি তো কোয়েশ্চেনিয়ার ইন ডেপথ, তারপরে আমি তো কন্টেন্ট অ্যানালাইসিস, ডিসকোর্স অ্যানালাইসিস করতে, আমি আমার এই রিসার্চের ক্ষেত্রে কেন এইটা ব্যবহার করতেছি, কেন অন্যটা ব্যবহার করতেছি, এই জিনিসটা আমরা লিখি না। হ্যাঁ, এটা লিখতে হবে উইথ রেফারেন্সেস। এন্ড দেন ইথিক্যাল কনসিডারেশন, আমরা ইথিক্যাল অ্যাপ্রুভাল নেই না, আমরা মনে করি যে এটা লাগবে না, অফকোর্স লাগবে। দেন স্যাম্পলিং ডিজাইন, কমন মিস্টেকস স্যাম্পলিং ডিজাইন, আমরা পারভাসিভ নামে একটা স্যাম্পলিং পেয়েছি, আমরা কনভেনিয়েন্স নামে একটা স্যাম্পলিং হইতে পারভাসিভ, আমরা এই ক্লাস্টার স্যাম্পলিং এটা পাইছি, প্রবাবিলিটি নন, কোন সময় প্রবাবিলিটি, কোন সময় নন প্রবাবিলিটি, প্রবাবিলিটির মধ্যে কোনটা, নন প্রবাবিলিটির মধ্যে কোনটা, আমরা এগুলো মেনশন করি। ওভারলুকিং টাইম এন্ড রিসোর্সেস, আপনার রিসোর্স যেটা আছে সেটা আপনি মানে প্রপার ইউটিলাইজ করতে পারতেছেন না। হ্যাঁ, আপনি টাইম, আপনি জানেন যে আমি যদি 50 জনের ইনডেপথ ইন্টারভিউ নেই, সেটা আমার ডেটা কোড করতে এনভিপিতে অনেক সময় লাগতে পারে, সুতরাং এত নেওয়া যাবে না। দেন ফিজিবিলিটি চেক, মেথোডোলজিক্যাল অ্যানালাইসিস প্ল্যান, ফাইনালি সাপ্লিমেন্টারি ডকুমেন্টস। সো দ্যাট উইল বি দ্য লাস্ট statement for today's lecture. Supplementary documents means while you will be collecting data and starting your research work, you definitely should keep some records, and definitely you should make and create a folder in your laptop or desktop to rearrange and arrange all the new documents necessary for your research purposes. So you have collected data from a rural people, rural or urban people. Why didn't you collect the sign? And you have collected the sign from this guy, but you lost the paper. That's not right. That will not be accepted to the research world, you know. And this signing document will be used as a supplementary documents. You have collected 60টা পেপার, ওই 60টা পেপার আপনার নিজের রেপ্রিজেন্টেটিভে রাখতে হবে। You have collected the ethical document from the IRB, definitely you should upload it. But Mendel নামে there is a ওয়েবসাইট মেন্ডেলে, ওইখানে সাপ্লিমেন্টারি ডকুমেন্ট থাকে, আপলোড দেওয়া লাগতে পারে। এবং আপনি ধরুন আপনি একজনের কাছ থেকে ডেটা কালেকশন করছেন, রেকর্ডিং করে নিয়ে আসছেন, আপনি ওই রেকর্ডিংটা কেন রাখবেন না? এই রেকর্ডিংটা আপনার রাখতে হবে। সো সাপ্লিমেন্টারি ডকুমেন্টস গুলো আমরা রাখি না, এটাও একটা মেথোডোলজিক্যাল এরর। সো
তো থ্যাংক ইউ সো মাচ, অনেক সময় নিলাম এবং একেবারে নন স্টপ কথা বলে গেছি। আর কথা না বলি, অনেক বড় হয়ে যাবে, 1 ঘন্টা 5 মিনিট বেশি সময় নিছি। আসলে ইটস ভেরি টাফ, মানে 1 ঘন্টা 5 মিনিটে বা 1 ঘন্টার মধ্যে এগুলো শেষ করা সিরিয়াসলি। তো টাইম হ্যাজ কাম। আমার আর কোনো কিছু বলার নাই। টুডেস লেকচার ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ইউ গাইস, মানে আমি বললাম তো যে খুবই গুরুত্বপূর্ণ ছিল। হয়তোবা পরবর্তীতে আপনারা এটা দেখে নেবেন। হ্যাঁ, শহীদ, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ স্যার আপনাকে এটা লাইভ চলতেছে দেখছি। হ্যাঁ, জি বলেন। ধন্যবাদ স্যার আপনাকে এত তথ্যবহুল এবং ইন্টারেক্টিভ সেশন নেওয়ার জন্য। আমাদের আজকের এপিসোড 0.4 এবং আমাদের আজকের আলোচনার বিষয় ছিল সঠিক গবেষণা পদ্ধতি নির্বাচন, কোয়ান্টিটিভ, কোয়ালিটিভ নাকি মিক্স মেথড। শিক্ষার্থী ও গবেষকদের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গবেষণার মান অনেকাংশে নির্ভর করে সঠিক পদ্ধতি নির্বাচন করার উপর। স্যার, এই পর্যায়ে আমি আপনার নিকট আমাদের আজকের বিষয় সম্পর্কিত কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন করব আপনার নিকট, যদি আপনি অনুমতি দেন। হ্যাঁ, প্লিজ প্লিজ, কোয়েশ্চেনস আর অলওয়েজ ওয়েলকাম। জি স্যার, আমরা কোয়ান্টিটিভ মেথোডোলজিতে আমরা নরমালি জানি যে কোনো একটা সার্ভে অথবা সংখ্যানুপাতিক কোনো একটা মানে আনুপাতিক একটা হিসাব আনতে হবে। সো এই ক্ষেত্রে কি ধরেন যদি আমি কারো ইন্টারভিউ নেই বা এইরকম প্রসেসের যদি মানে কোনো ডাটা ইউজ করি, তাহলে কি স্যার এটা ধরেন 2 জন 4 জন 5 জন এরকম হলে হবে নাকি এটাও মানে বিগ অ্যামাউন্টের হতে হবে? না, থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং এ ভেরি নাইস কোয়েশ্চেন। কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে দেখেন, আমরা যখন কোয়ান্টিটিভ রিসার্চ করি, কোয়ান্টিটিভ রিসার্চের ক্ষেত্রে there are some formulas by using you can calculate the how many members will be, I mean how many respondents are needed for completing and getting the real observation regarding the questions and objectives. এই যে ক্রেসওয়েলের একটা ফর্মুলা আছে, হায়ার এটলের ফর্মুলা আছে, তারপরে ইন্টারনেটে আপনি জেড স্কোয়ার ভ্যালু পাবেন 1.96 দিয়ে, তারপরে আপনার ওই যে লেভেল অফ সিগনিফিকেন্স ক্যালকুলেট করা যায়। বাট ইন কেস অফ কোয়ালিটিটিভের ক্ষেত্রে এরকম কোনো স্পেসিফিক নাই, মানে ফর্মুলা নাই। বাট there is a term which is very important, which is saturation বলে একটা কথা আছে। স্যাচুরেশন বলতে ধরেন শহীদ, আমি আপনাকে একটা কথা বললাম যে did you remember once I wrote an op-ed regarding the পাথরের যে পাথর চুরি করছিল মাঝখানে কতগুলো? জি স্যার, জি। ওই সময় আমি একটা বিশ্লেষণ লিখছিলাম। তো আপনি আবার বলছেন যে স্যার ওইটা ইন্ডিয়ার সাথেও একটা মানে আছে, কানেকশন, জিওপলিটিক্যাল ইস্যু আছে ওইখানে। তো দেখেন এখন এই যে জিওপলিটিক্যাল ইস্যু আছে এটার মধ্যে, যে এটা একটা স্ট্র্যাটেজি। এখন এই স্ট্র্যাটেজি আমি যখন গ্রুপের মধ্যে বা আমরা যখন আলোচনা করতে যাব, তখন এই স্ট্র্যাটেজির সাথে কয়জন পর্যন্ত আমার একমত আর কয়জন পর্যন্ত একমত না, ওই যখন একমত না নতুন ইনফরমেশন বের হবে এবং যে কয়জন আমার একমত থাকবে সেই একমত পর্যন্ত আমার রেসপন্ডেন্ট বা নেওয়া উচিত। এটা সচরাচর আমরা ধরি যে মনে করেন মিনিমাম 7 জন আর ম্যাক্সিমাম 50 জন, বা আপনি মিনিমাম 7 থেকে 10 জন 12 জন 15 জন 20 জনও নিতে পারেন। এখন আরো একটা জিনিস আপনি মনে করেন, এটা মানে একটা জিনিস বুঝেন, আপনি কোয়ালিটিটিভ কোয়ান্টিটিভ রিসার্চ যখন আপনি করেন তখন আপনি কোয়েশ্চেনিয়ার, মানে সবচেয়ে পপুলার টুল তো কোয়েশ্চেনিয়ার। আমরা কোয়েশ্চেনিয়ার ছেড়ে দেই ডেটা কালেকশনের জন্য, ওইখানে মানুষ স্টেটমেন্টের পাশে টিক চিহ্ন দেয় হুইচ ইজ ভেরি ইজি। হ্যাঁ, কিন্তু আপনি যখন কোয়ালিটিটিভে যাবেন তখন ওর সাথে বসে বহুক্ষণ কথা বলা লাগবে। হ্যাঁ, বহুক্ষণ কথা বলা লাগবে এবং সেইটা আবার সেকেন্ডারি ইনফরমেশন আছে কিনা সেইটা আবার ফাইন্ডিংস খুঁজে বের করা লাগবে। এই যে জাস্টিফিকেশন করে আপনি তারপরে রেজাল্ট বের করতেছেন, এই জন্য এই সময় বেশি লাগে। এই হিসাবেও ধরেন কোয়ান্টিটিভের একজন, এই যে বললাম কোয়ালিটিটিভের একজন রেসপন্ডেন্ট ইকুয়াল টু কোয়ান্টিটিভের 5 জনও ধরতে পারেন। সো মিনিমাম নাম্বার 7 থেকে শুরু করে আপনি, ভাই আপনি যদি চান যে 7000 পর্যন্ত নেবেন, দ্যার ইজ নো স্পেসিফিক রুল, বাট মিনিমাম 7 জন হলে ভালো। 7 জনের স্যাচুরেশন পর্যন্ত আসে আর কি, ক্যালকুলেশন করে এরকম বলা যায় বা জেনারেল অ্যাজাম্পশনে বলা যায়। জি, থ্যাংক ইউ। সো নট এ সিঙ্গেল স্টুডেন্টস হ্যাভ আস্কড এনি কোয়েশ্চেন, এর মানে হচ্ছে সবাই একবারে বুঝে গেছে, বুঝতে পারছেন? মানে আসলে মূল বিষয় হচ্ছে দে আর নট লিসেনিং, দ্যাটস দ্য প্রবলেম। ইউ নো, রিসার্চ ইজ নট এ সিম্পল টাস্ক, রিসার্চ ইজ এ ভেরি টাফ। এন্ড যে বিভিন্ন সময় কনফারেন্স পেপার সাবমিট করেন বিভিন্ন জায়গায়, I always discourage to submit the papers to the conference paper. I tell you
submitting the paper to the conference is wasting of time and wasting of value and দেখেন আপনারা যখন paper লিখছেন, তখন paper লিখতে এই methodology স্যার আপনার কথাটা ক্লিয়ার আসতেছে না, একটু যদি আবার হ্যাঁ না আমি বলছি যে এই যে মেথোডোলজি আপনারা যে কনফারেন্স পেপার বা পেপার লিখছেন বিভিন্ন পেপার, এই মেথোডোলজিক্যাল ভ্যালুগুলো কি আপনি অ্যাড করছিলেন সেখানে বা ফুল পেপার লিখছেন? না স্যার, এটা কাজ চলতেছে স্যার। প্লিজ আপনি যখন নেক্সট মেথোডোলজি যখন লিখবেন রিসার্চের, এই রিসার্চের মেথোডোলজিটা ফলো করবেন। আমি জানি এই যে আস্তে আস্তে যখন ডিপে রিসার্চের ডিপে যখন আপনারা যাচ্ছেন, তখন আস্তে আস্তে ইউ আর লুজিং দ্য ইন্টারেস্ট টু কন্ডাক্ট রিসার্চ। So research is a long-term process and it's a philosophy. You need to make patience regarding learning new things. এই আর কি। জি স্যার। তো আশা করি পরবর্তীতে আপনারা দেখবেন। জি অবশ্যই স্যার। আর আমার কাছে মনে হয় স্যার রিসার্চের সবচেয়ে মানে ধরেন টাফ বা ধরেন কঠিন একটা মানে টপিকটা হইতেছে মেথোডোলজি। আর মেথোডোলজি অনেকগুলো বিষয়, অনেকগুলো মানে অনেক বড় ডাটা নিয়ে কাজ করতে হয়, সো এই ক্ষেত্রে অনেক ডিফিকাল্টি ফেস করতে হয়। অনেক বড় ডাটা নিয়ে কাজ করবেন আপনি যখন কিনা আপনি পড়বেন কোয়ান্টিটিভ রিসার্চ করবেন তখন। জি জি, এইটার জন্য বলতে স্যার ওই যে কোয়ান্টিটিভ রিসার্চ। স্যার আপনাকে স্যার আজকের শেষ একটি প্রশ্ন করব যে সামহাও মনে করেন আমরা মানে রিসার্চ করতেছি বাট সময় খুবই সংক্ষিপ্ত, সো এই কারণে যদি আমরা কোনো একটা সংক্ষিপ্ত সময় কোনো রিসার্চ, হ্যাঁ আপনার কোশ্চেনের মাঝখানে আমি বলতেছি সংক্ষিপ্ত সময় কোনো রিসার্চ করা যাবে না। হ্যাঁ এটা অবশ্যই there is no specific মানে সংক্ষিপ্ত পিরিয়ড। আমি একজন প্রফেসরের সাথে কথা বলতেছিলাম, আমি প্রফেসরে বললাম যে প্রফেসর আমি উইদিন ভেরি শর্ট ডেজ, উইদিন 3 months আই ডেফিনেটলি, আমার 3 months এর কথা শুনে সে অবাক হয়ে গেছে। 3 মাসে তুমি একটা পেপার লিখে ফেলবাও? মিস্টার আমারে বলতেছে ব্রাদার, এন্ড আমি যারা কথা বললাম ব্রাদার, এই লোক যদি কাউরে ব্রাদার বলে মানে হি অর শি শুড ফিল প্রাউড, মানে হি ওয়াজ দ্য ফাদার অফ এন্টারপ্রেনিউর। সে আমারে ব্রাদার বলে বলছে যে 3 মাসে সম্ভব, মানে 3 মাসে একটা রিসার্চ পেপার লিখবে, এটা শুনে সে অবাক হয়ে গেছে যে 3 মাসে রিসার্চ, তুমি কত বড় রিসার্চটা। হ্যাঁ এবার বলেন সংক্ষিপ্ত সময়ে রিসার্চ করতে গেলে বলেন। জি না এটা বলছিলাম স্যার ওই যে অনেক সময় তো আমাদের কনফারেন্স মানে এখনকার যে ট্রেডিশনটা চলতেছে স্টুডেন্টরা কোনো ট্রেডিশন না, ইউ আর ইন এ রং ট্রেডিশন, ইউ আর ইন এ রং ট্র্যাক। Conference is not for students. For students, it's mandatory to participate in a competition, projects, and also idea generating concepts, and also participating maximum in seminar or symposium. Conference is basically for making networking, connection, and আসলে নতুন টপিক গুলা সেখানে রিসার্চার যারা সেখানে যে উপস্থাপন করে সেখানে কি আমি আপনাকে একটা কথা বলি, don't take it otherwise. Nowadays conference is like just like a business, don't take it otherwise. Now you may ask স্যার আপনি তো গত লেকচারে বলছিলেন যে নতুন মানে কোন টপিক গুলা নতুন সেগুলা জানার জন্য কনফারেন্সের থিম দরকার। ইয়েস থিম দরকার, বাট ডেফিনেটলি সেই থিম দরকার হচ্ছে যারা intermediate and senior level researcher. You will be surprised to hear that Academy of Management journal or entrepreneurship journal theory and practices or journal of business research, journal of consumer studies, journal of family business management, these are the world top classes journal. আমি overall বলতেছি says publisher, I'm not focusing on medicine, Lancet, অ্যাবাকাস, আমি মানে সিএসসি ট্রিপল এগুলোর কথা বলতেছি না, আমি আমার বিজনেস সোশ্যাল সায়েন্সের রিসার্চের কথা বলতেছি। এইসব জায়গায় সিএফপি থাকে, কল ফর পেপার। সো ইফ ইউ ফলো দিস সিএফপি কল ফর পেপার as well as special issue, then you can easily find out the current and contemporary issue nowadays, what's going on in the research world and what are the contemporary issue you can do research on it. বুঝতে পারছেন? By the way, yes, you can go on. Conference পেপারে সময় কম থাকে, বলেন কি করতে হবে এখন? স্যার বা কনফারেন্স পেপার স্যার আমরা এইটা মানে এই কনসেপ্ট থেকে বের হয়ে যদি স্যার কোয়েশ্চেন করি যে আমরা কোয়ান্টিটিভ রিসার্চের জন্য কোনো পডকাস্টের ধরেন অ্যানালাইসিস বা কোনো পডকাস্টের ডাটাগুলোকে আমরা ব্যবহার করতে পারবো না? অফকোর্স পডকাস্টের ডেটা, কিন্তু পডকাস্টের ডেটা আপনার দেখেন
যে যে ইন্টারভিউ আপনি কন্ডাক্ট করেন নাই সেই ইন্টারভিউর মানে আপনি তো স্যাটিসফাইড হবেন না রিসার্চ করে সেই ইন্টারভিউ। বাট আপনি যদি যেমন আমরা এই যে গত 14টা প্রোগ্রাম করছি, এগুলো আমি আপনি এবং আরো 2-1 জন করছি। এইখান থেকে যদি আপনি ডেটা কালেকশন করেন, এইটা আপনার কোয়ালিটি ব্যবহার করতে পারবেন, কিন্তু কোয়ান্টিটিভ আপনি কোন সময় করবেন? কোয়ান্টিটিভ আপনি তখনই করতে পারবেন যদি আপনি এই আমাদের 14টা লেকচার কত ভিউ হয়েছে সেইগুলো নিয়ে অ্যানালাইসিস করে যদি আপনি পাইথন ডিপ লার্নিং এ মডেল দ্বারা করান, দেন আপনি কোয়ান্টিটিভ করতে পারবেন। বুঝতে পারছেন কি বলছি? ধন্যবাদ স্যার আপনাকে এত মূল্যবান বক্তব্য ও সময় দেওয়ার জন্য। আপনার পরামর্শ শিক্ষার্থীদের গবেষণা পদ্ধতি, নির্বাচন ও গবেষণা দক্ষতা উন্নত করতে অবশ্যই সহায়তা করবে। স্যার আপনাকে যদি স্যার মানে সবার শেষে আর কি আপনাকে একটা জিনিস জানার ইচ্ছা, যে তরুণ গবেষকদের জন্য ভালো গবেষণার ডিজাইন করার কিছু পরামর্শ যদি আপনি। ভালো ডিজাইন করার পরামর্শ একটাই, সেটা হচ্ছে যে পড়াশোনা করতে হবে, রিসার্চের বেসিক গুলা জানতে হবে রিসার্চের। আর 2 নম্বর হচ্ছে এখন রিসার্চ অনেক সহজ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? সুতরাং একটুখানি একটা নির্দিষ্ট গাইডলাইন ফলো করেন। আর আমরা যে এই জায়গায় লেকচার দিছি সেইখানেই তো রিসার্চ ডিজাইন সম্পর্কে আমরা টোটালি আলোচনা করছি। There are some components that makes the research design good to great. So if you can follow and if you include these components to your research design, then definitely it will be a good research. Yeah, কি বলে? And of course, if you submit your paper in an indexed and well-reputed journal, you must need to identify and you must need to know the research design exactly and properly. Without gathering the knowledge regarding the research design, conceptual framework, the analytical framework, and theoretical framework, it would be really tough to get the acceptance from the good journal. You know, you are submitting the abstract to anywhere, they are accepting. But once you should try to submit this paper which you have submitted already to other in Scopus and Web of Science journal, then ওইখান থেকে দেখবেন আপনাকে কি ধরনের রিপ্লাইটা তারা দেয়। তখন ওইখান থেকে রিপ্লাই দেবে। দেন এর মধ্যে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ওপেন অ্যাক্সেস ক্লোজ অ্যাক্সেস এর বিষয় থাকে। while you will go for close access, then the review system will be more tough, which is very hidden truth I'm sharing with you. This statement is a very complex and sensitive statement I have given right now. While the paper will be in a closed access journal, then definitely the paper will be, review system will be very rigorous and tough. So you can publish paper either indexed, closed access or open access journal, and everything. If your research design is good, becomes good, your research methodology, of course, it will be good. Otherwise, tough. আর ডিজাইন করার জন্য যে কম্পোনেন্ট গুলো আমরা লাস্ট দিন আলোচনা করছি আমাদের লেকচারে, সেইগুলো আলোচনা করলে হয়ে যাবে, এই দেখলে হয়ে যাবে, গুড রিসার্চ ডিজাইন হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার আপনাকে, ধন্যবাদ সবাইকে যারা আজকের লাইভ সেশনে যুক্ত ছিলেন। পরবর্তী ফ্রাইডে রিসার্চ নাইটে আবারও দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ গবেষণা ভিত্তিক আলোচনায়। তারই আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, গবেষণায় যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ।